সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 788তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ সুজনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 1 বছর ধরে সন্তানের সংসার করে যাচ্ছে মা। কথাটা শুনলে প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করবে, প্রত্যেকটা মানুষ কেঁপে উঠবে। আসলে কি জানেন, আমি এই গল্পের প্রসঙ্গে জাস্ট একটা কথাই বলি, আমাদের এই সমাজে, আমাদের এই পৃথিবীতে মানুষ মাঝে মাঝে এমন সব পরিস্থিতির শিকার হয়, আর ওই পরিস্থিতির শিকার হয়ে মানুষ এমন কিছু কাজ করে বসে, যে কাজটার কথা মানুষ কখনো স্বপ্নও চিন্তা করতে পারেনি। আজকে আপনি সুজনের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না বাস্তবে দুনিয়াতে পরিস্থিতি মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনবেন এবং গল্প শেষে আমাদের চট্টগ্রামের ভাই সুজনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুজন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার একজন খালামণি। চট্টগ্রাম শহরের মধ্যে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার নানা পেশায় একজন মুদি ব্যবসায়িক। চট্টগ্রাম শহরে আমার নানার একটা নিজস্ব বাড়ি আছে। এছাড়া রয়েছে আমার নানার একটা মুদির দোকান। ছোটবেলা থেকে খালামণির ভালোবাসা আর নানা নানির ভালোবাসায় আমি একটু একটু করে বড় হই। আসলে অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমার দাদা দাদি আর আমার বাবা কোথায়? আসলে ছোটোবেলা থেকে আমি আমার বাবাকে দেখি নাই। যখন থেকে হামাগুড়ি দিচ্ছিলাম তখন থেকে নানা ভাইয়ের দাড়ি টানতাম আর খালামণির কোলে গিয়ে ঘুমোতাম। নানির ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। একটু একটু করে যখন বড় হই, একটু বড় হওয়ার পরে যখন বুঝতে শিখে, জানতে শিখে, তখন আমি আমার মা, আমার নানা নানি আর আমার খালামণির মুখে শুনতে পাই খুব ছোটোবেলায় নাকি আমার মাকে বিয়ে দেওয়া হয় খুব সুনামধন্য চট্টগ্রামের একজন নামিদামি ব্যবসায়িকের সাথে। এবং আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হবার পরে আমার বাবা নাকি ভীষণ পরিমাণের মদ্যপান করতো। একে তো মদ্যপান করতো, তার উপরে বিভিন্ন নারীর প্রতি আমার বাবা আসক্ত থাকতো, যার কারণে আমার বাবা প্রতি রাতেই আমাদের এখানে এসে আমার মায়ের গায়ে হাত তুলতো এবং মাকে কোনোভাবেই আমার বাবা সহ্য করতে পারতো না। এমন করতে করতে আমার মা একটা সময় অতিষ্ঠ হয়ে ওঠে। আমার মা আমি জন্ম হবার ঠিক 2 মাস পরে দুধের ওই 2 মাসের বাচ্চাকে নিয়ে আমার মা তখন আমার বাবার বাড়ি থেকে আমার নানু বাড়িতে চলে আসে। আমার নানু বাড়িতে যখন চলে আসে তখন আমার বাবা আমার মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে এবং আমি তখন এতটাই ছোট ছিলাম যে মায়ের বুকের দুধ খাইতাম। যদিও বাবা মামলা করে আমাকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করার জন্য, আমাকে আমার মায়ের বুক থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য। আইনের বেড়াজাল সহ অনেকগুলো মানুষের সাহায্য সহযোগিতাও আমার বাবা নেয় এবং সবার কাছে একটা কথাই বলে, আমার মা খারাপ, আমার মায়ের চরিত্রের মধ্যে সমস্যা আছে এবং আমার মা আমাকে নিয়ে চলে আসছে, বাবা আমাকে নিয়ে যেতে চায়। যেহেতু আমি মায়ের বুকের দুধ খাচ্ছিলাম, সেহেতু কোনো আইন আদালত, কোনো প্রশাসক আমার মায়ের বুক থেকে আমাকে নিয়ে যেতে পারেনি। আমার বাবা তখন ব্যর্থ হয়ে ফিরে যায় এবং ফিরে গিয়ে আমার বাবা নাকি পুনরায় আরেকটা বিয়ে করে এবং এরপর থেকে আমি আর আমার বাবার সম্বন্ধে কোনো কিছুই জানি না। আমার মা আমার বাবার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। বাবা কোথায় আছে না আছে এই সম্বন্ধেও আমার মা আর কিছু জানে না। কিন্তু ছোট্ট ওই সুজনকে বুকে নিয়ে আমার মা তার সমস্ত স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে নতুন করে বাঁচতে শুরু করে। মা আর বিয়ে না বসে আমার নানার সংসারে কাজকাম করে এবং খালামণির সাথে মা তখন দিনগুলো পাস করতেছিল। একটা সময় আমি আস্তে আস্তে করে বড় হই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার নানু বাড়ির এলাকার লোকের সাথে আমার বেড়ে ওঠা, তাদের সাথে মসজিদে যাওয়া, নামাজ পড়া, মাঠে খেলতে যাওয়া, সব কিছু থেকে আমি আমার নানুর একজন সন্তানের মতোই বড় হই। এমন করে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এরকম করে বড় হতে হতে আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। আমি তখন এসএসসি পরীক্ষা দিব এবং সেই পর্যায়ে আমার মা তখন হঠাৎ করে আমাদের এলাকারই আমার বাবার দোকানে চাকরি করতো একজন লোক, যার নাম ছিল শামসুল হক নামের ওই লোকটাকে আমার মা খুব পছন্দ করে ফেলে। আমি তখন এসএসসি পরীক্ষা দিব, পরীক্ষা ঠিক আগ মুহূর্তে এরকম একটা ঘটনা শুনতে পাই। আর ওই শামসুল হক লোকটাও কিন্তু খুব বেশি যে বয়স্ক তা না, অনেক অংশে ইয়াং, আমার থেকে হয়তো 3-4 বছরে বড় হবে। কিন্তু জানি না ওই লোকটার সাথে হঠাৎ করে আমার মায়ের কেমন করে একটা সম্পর্ক হয়ে যায়।
এই সম্পর্কের ব্যাপার নিয়ে তখন আমাদের পরিবারের মাঝে অনেক কথাবার্তা হয়। আমার নানা নানি এই ব্যাপারটা নিয়ে আমাকেও তখন জানায়, যেহেতু আমি বড় হয়েছি, আমি সব কিছুই বুঝি। আমার মা আমার নানা নানি যখন আমাকে বলে, আমি তখন বলি শামসুল হক তো আমার নানার দোকানে চাকরি করে, মানে আমার নানার মুদির দোকানের একজন কর্মচারী। তো আমি বললাম যে এই লোকটাকে যদি আমার আম্মা এখন বিয়ে করে, এখন এই লোকটা আমার আম্মুর সাথে থাকবে কি না শেষ অবধি পর্যন্ত, যেহেতু আমি আমার মায়ের এত বড় একজন সন্তান, আমাকে মেনে নিয়ে আমার আম্মুর সাথে সংসার করবে কি না, বিষয়টা তো আমার কাছে অনেক সন্দেহজনক মনে হয়। আমার নানা তখন পুরোটা দায়িত্ব আমার উপর দিয়ে দেয়। নানা আমাকে বলে, সুজন তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, যেহেতু তোর মা, এখন তুই কি ওখানে বিয়ে দিবি কি দিবি না এটা সম্পূর্ণ তোর ব্যাপার। তোর কাছে যদি মনে হয় যে তোর আম্মাকে ওই শামসুলের কাছে বিয়ে দিলে তোর আম্মা ভালো থাকবে, তাহলে বিয়ে দে। আর যদি মনে করিস যে বিয়ে দিবি না, এটাও তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। তখন আমার উপরে সমস্ত দায়িত্বগুলো ছেড়ে দেওয়া হয়। আমি তখন ভাবতেছিলাম যে কী করা যায়। একদিকে আমার মা মোটামুটি এখনও বয়স আছে, বয়সটা একদম পড়ে গেছে তা কিন্তু নয়, কারণ খুবই কম বয়সে আমার মাকে বিয়ে দেওয়া হয় আমার বাবার কাছে, এবং সংসার জীবন আমার মা খুব বেশি করতে পারেনি। বাবার সাথে আমার মায়ের ভালো লাগা অত একটা বেশি ছিল না। তাই তখন ভাবতেছি যে কী করতে পারি, মানে কী বা করা যায় ওই মুহূর্তে। তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি তখন ভাবলাম যে আমি একদিন ওই শামসুল হকের সাথে কথা বলবো, যিনি আমার বাবা হতে চায়, আমার মাকে বিয়ে করতে চায়। একদিন আমি আমার নানা ভাইয়ের দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে লোকটাকে ফলো করতেছিলাম। নানা ভাইয়ের দোকানে তো প্রচুর কাস্টমার আসে, মুদির দোকানে অনেক কাস্টমার আসে, এবং অনেক কাস্টমাররা অনেক ধরনের কথাবার্তা বলে, এইটা ওইটা অনেক কিছুই বলে, অনেক নোংরা কথাও বলে দোকানদারকে। যে যত যাই বলুক না কেন, আমি দেখলাম যে ওই শামসুল হক লোকটা একেবারে চুপচাপ করে দোকানদারি করে যাচ্ছে, কাউকে মানে অমূল্যায়ন করতেছে না। মানে কাস্টমার যদিও খারাপ ব্যবহার করে, সে খুব সব কিছু সহ্য করে নিয়ে দোকানদারি করে যাচ্ছে। বিষয়টা দেখার পরে আমার প্রথমত মনে হলো যে লোকটা যথেষ্ট পরিমাণে ধৈর্যবান, মানে তার অনেক ধৈর্য আছে, ধৈর্য শক্তি অনেক বেশি। এটা যখন বুঝতে পারার পরে আমি তখন এই লোকটাকে ডাকি, মানে দুপুরের পরে আমি বললাম যে শামসুল হক সাহেব চলেন আজকে আপনার আমি একসাথে খাই। তো উনি আমাকে যদিও ওরকম করে নাম করে ডাকতো, সুজন বলে ডাকতো, বলে ঠিক আছে চলো সুজন চলো। তো তখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আমার নানুবের ওদিকে একটা ছোট পার্ক আছে, মানে আমার নানা ভাইয়ের দোকানের পিছনে আর কি, মানে বাচ্চারা খেলে টেলে, ওরকম বড় কোনো পার্ক না, ছোট আকারের। তো ওই পার্কের মধ্যে গিয়ে তখন বসার পরে আমি বললাম যে শামসুল হক ভাই, আমি ওনাকে ভাই করে ডাকতাম আর কি, অনেক আগ থেকে ভাই ডাকি, ওই হিসাবে শামসুল হক ভাই বলেন। শামসুল হক ভাই, অনেক দিন ধরে তো আপনার সাথে আমার একটা সম্পর্ক, আমি আপনাকে ভাইয়ের মতো জানতাম, এবং আপনি আমাকে অনেক সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তো আমি রিসেন্ট একটা ব্যাপার জানতে পারলাম যে আপনি নাকি আমার আম্মাকে বিয়ে করতে চান, এবং আমার আম্মুর সাথে নাকি আপনার কোনো একটা সম্পর্ক চলতেছে। দেখুন এই বিষয় নিয়ে কি আপনার সাথে একটু কথা বলা যাবে? ইনি তখন খুব লজ্জা পায়, মানে যথেষ্ট পরিমাণে মানে লাজুক প্রকৃতির একটা মানুষ, নিচের দিকে তাকায় আছে। আমাকে বলে, হ্যাঁ বলো কী বলবা। আমি বললাম যে আপনি যে আমার আম্মাকে বিয়ে করতে চান এবং আমার আম্মার সাথে আপনার রিলেশন আছে, এই ব্যাপারটা কি সত্য? উনি আমাকে বললেন হ্যাঁ এটা সত্য। তাই আমি বললাম, আপনি তো জানেন যে আমি এত বড় একজন সন্তান, এবং আমার আম্মার ডিভোর্স হয়েছে আজকে অনেক বছর, আমার আম্মার বয়সও প্রায় শেষের দিকে। তো এরকম একটা বয়স্ক মহিলাকে কি আপনি বিয়ে করবেন, এবং বিয়ে করে তার সাথে কি আদৌ সংসার করবেন, নাকি অন্য কোনো লোভে বসে বিয়ে করতেছেন? এরই মাঝে আমার যে খালামণিটা ছিল, আমি একটু বলে রাখি, ওখানে আমার খালামণি কিন্তু আবার বিদেশে চলে গেছে, মানে কানাডায় চলে গেছে। আমার খালামণিকে এক কানাডিয়ানের কাছে বিয়ে দেওয়া হয়। তো সেই কানাডিয়ান আমার খালামণিকে কানাডা নিয়ে যায়। তো খালামণি আর আমাদের এই জায়গায় সম্পত্তির প্রতি কোনো রকমের ইন্টারেস্ট নেই। তো যেহেতু আমার মা এখন সমস্ত সয় সম্পত্তির মালিক, সেক্ষেত্রে আমার ভিতরে তখন এই প্রশ্নগুলো জাগে যে এই শামসুল হক না জানি আমার নানার সম্পত্তির কারণে আমার আম্মাকে বিয়ে করতে চায়, এবং সয় সম্পত্তি সব বুক দখল করে আমার মাকে ছেড়ে দিবে। এই বিষয়টা তখন আমার মানে মেমোরিতে ঢোকার পরে আমি তখন এই জন্য ওনাকে তখন প্রশ্নগুলো করতেছিলাম যে আপনি আমাকে সত্যি করে বলেন যে আদৌ কি আপনি আমার আম্মাকে বিয়ে করে আমার আম্মার সাথে সংসার করবেন, নাকি আপনি অন্য কোনো কারণে আমার আম্মাকে বিয়ে করতেছেন, কারণটা কি আমাকে বলেন। তো উনি জাস্ট আমার দিকে তাকায় বলতেছে যে তুমি আমাকে এসব কী কথা বলতেছো, তুমি কি আমাকে লোভী মনে করো? যখন তিনি আমাকে এই কথাটা বললো, আমি তখন বললাম দেখেন এখানে লোভের বিষয় না, আমি লোভের কথা বলতেছি না, আমি জাস্ট আপনাকে এটাই বলতেছিলাম যে আমার আম্মার অনেক বয়স হয়েছে, এরকম একটা প্রাপ্তবয়স্ক আসার পরে আপনি আমার আম্মাকে বিয়ে করতে চান, হিসাব করলে আপনার বয়স কিন্তু এখন অনেক কম, আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একজন মানুষকে বিয়ে করতে পারেন আপনার মতো করে। তো সে জায়গায় আপনি আমার আম্মাকেই বা কেন বিয়ে করতে চান? তো বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, যার জন্য আমি আপনাকে কথাগুলো জিজ্ঞেস করলাম। তো তিনি মোটামুটি একটু রাগও করছে আমার সাথে, মানে কথা বলতে আমি বুঝতে পারলাম যে একটু রাগ করে গেছে, যেহেতু আমি তাকে এই ধরনের কথাগুলো বলতেছি। রাগ করে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি এইসব বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা বলবো, এটা বলে তিনি তখন উঠে যায়। তো তিনি উঠে যাওয়ার পর আমি তখন ঘরে যাই, রাতে পড়াশোনা করি, সকালবেলা স্কুলে যাব বেরোচ্ছিলাম, ওই সময় আম্মা আমাকে ডাক দিয়ে খুব খারাপ ব্যবহার করতেছে আমার সাথে।
মানে তুই তো হয়েছিস তোর বাপের মতো, তোর বাপের রক্ত তোর গায়ে আছে না, ও মানুষ জানোয়ার, এটা ওইটা বলে খুব গালাগালি করতেছে। 2 দিন পর আমার এসএসসি পরীক্ষা, মানে তো পড়াশোনার খুব চাপ, সারা রাত জেগে পড়াশোনা করছি। তার উপরে আবার এরকম একটা ঘটনা আম্মুর লাইফে চলতেছে। দেন আমি এখন স্কুলে যাব, স্কুলে যাওয়ার পথে আম্মু আমাকে এই কথাগুলো বলতেছে। তো সব কিছু মিলে আমি তখন কেমন জানি একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছিলাম। কি রে, আম্মা আমাকে এই কথাগুলো কেন বলবে, মানে এই ধরনের কথা আম্মু আমাকে বলার কারণটা কি? তো আমি তখন আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি কি, মানে তুমি যে আমাকে এই কথাগুলো বলতেছো, মানে এই কথাগুলো বলার কারণ কি? আমি কি সত্যি কোনো অন্যায় করে ফেলেছি, বা তুমি কি আমার কথায় কোনো কষ্ট পাইছো? আমার আম্মা তখন আমাকে বলতেছে, তুই কোন সাহসে তোর শামসুল হক বাইরে তুই এগুলো বললি কেন? এটা আমাকে বলতেছে। আমি তাহলে কী বললাম? মা আমাকে বলে, তুই ওনাকে কেন বললি যে উনি আমাকে বিয়ের পর ছেড়ে দেবে, আমার সাথে সংসার করবে না, মানে এই কথাগুলো তুই বলতে গেলে কেন? মানে মায়ের কথা শুনে আমি তো রীতিমতো খুব অবাক, কিরে আমার আম্মা এগুলো কী ধরনের কথা বলে, মানে এটা তো হতেই পারে না, এটা তো কোনো অবস্থায় সম্ভব না। আমি বললাম যে না মা, এটা পরিপূর্ণভাবে মিথ্যে কথা, এবং এই ধরনের কোনো কথা আমি বলিও নাই, এবং এটা উনি মানে একটু বানাইয়ে বলছে। আম্মু আমার সাথে মোটামুটি খুব খারাপ ব্যবহার করছে। যাই হোক, আম্মুকে স্কিপ করে আমি তখন আমার স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ফিরে আসলাম, এসএসসি পরীক্ষা, এবং পরীক্ষা তখন শেষ হলো। এই পরীক্ষার মাঝে কিন্তু তারা কোনো ঝামেলা করেনি আমার আম্মুর বিয়ে শাদির বিষয় নিয়ে, একেবারে সবাই খুব চুপচাপ ছিল। আমি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই তো আমি তখন মানে যখন আমার আম্মু এই বিষয়টা নিয়ে মানে ওনার সাথে কথা বলে, এবং শামসুল হক সাহেব যে কোনো সময় আমাদের বাসায় আসে, আমার আম্মু ওনার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলে, বসে কথা বলে, মানে দুজনের মাঝে মনে হলো যেন খুব মানে ঘনিষ্ঠতা। এবং এটা আমার চোখের সামনে, যেহেতু আমার ঘরে আমার নানা নানি থাকে, তো তারা তো সবসময় একটা ঘরে বসে থাকে, ঘর থেকে খুব একটা বের হয় না। তো বেশিরভাগ সময় দেখা যায় আমি বাইরে যাই। আমার চোখের সামনে আমি এত বড় একটা ছেলে, আমার মা যদি এই ধরনের কাজগুলো করে, তো এটা তো আসলে মানে মেনে নেওয়া যায় না একজন সন্তান হিসাবে। আমার ভিতর তখন খুব খারাপ লাগা কাজ করে। তো বিষয়গুলো নিয়ে আমি কারোর সাথে কোনো কথা শেয়ারও করি না, বা যেহেতু আমার মা, তখন আমি আস্তে আস্তে করে একটু আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করি। সময়টা এভাবে পাস হতে হতে একটা পর্যায়ে আমার এসএসসি রেজাল্ট আউট হয়, এবং আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট হয় আমার। এবং রেজাল্ট যখন আমি ভালোভাবে পাই, দেন আমি তখন চিন্তা করলাম কলেজে ভর্তি হব। কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার নানার এরিয়া থেকে অনেক দূরের কোনো কলেজে ভর্তি হব, এবং আমি বেসিক্যালি হোস্টেলে থাকবো। মানে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব, আমি আমার বাড়িতে আসবো না, নানা বাড়িতে আসবো না, এবং মায়ের সাথে খুব বেশি একটা কথা বলবো না। যেহেতু আমার মা তার জীবনে এরকম একটা কলঙ্ক করেই ফেলছে, সেই জায়গা থেকে আমি আম্মুর সাথে খুব একটা কথা বলবো না, আমি একটু দূরে দূরে থাকবো। এই প্ল্যানিংটা করে দেন হচ্ছে আমি তখন অনেক দূরের একটা কলেজে ভর্তি হই আমার নানু বাড়ি থেকে। সেই কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে আমি তখন বললাম যে আমি হোস্টেলে চলে যাব। অবাক করা বিষয় হচ্ছে, আমি যখন হোস্টেলে যাওয়ার কথাটা বলি, আমার নানা নানি যদিও একটু দ্বিমত পোষণ করে, কিন্তু আমার মা আমাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করে। মা আমাকে বলে হোস্টেলে গিয়ে পড়াশোনা করলে ভালো হবে, সেখানে গিয়ে পড়াশোনা করলে কলেজ কাছাকাছি, ফ্রেন্ডদের সাথে মিশতে পারবি, তোর খারাপ লাগবে না। মানে আম্মার এই কথাগুলি শুনে আমার কাছে মনে হচ্ছে যেন আম্মা আমাকে ঘর থেকে বের করে দিতে চায়, না আমাকে আম্মা এই ঘরে রাখতে চায় না। বিষয়টা এরকম মনে হচ্ছে যে আম্মা আমাকে ঘর থেকে বের করে দিবে। তো যাই হোক, আম্মা যদি আমাকে বেরই করতে চায় ঘর থেকে, তাহলে আমি চলেই যাব। ওই পরিকল্পনা করে দেন আমি তখন ওই কলেজের যে হোস্টেল আছে, কলেজের হোস্টেল, আমি তখন হোস্টেলে উঠে গেলাম। হোস্টেলে উঠে পড়াশোনা করতেছি। বাড়ির মধ্যে খুব একটা কারোর সাথে কোনো যোগাযোগ করি না, কাউকে ফোনও করি না, নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম, ওখানেই পড়াশোনা করতেছি। মনটা সবসময় খারাপ থাকে। এভাবে প্রায় 2 থেকে 3 মাস কেটে যায়। 3 মাস পরে একদিন আমার নানা নানি হচ্ছে আমার কলেজে আসে, মানে কলেজের হোস্টেলে আসে। তখন প্রায় বিকেল 5টা থেকে 6টা বাজে। আমি তখন মাঠের পাশে বসে আছি। আমাদের কলেজের মাঠে মানে সবসময় ফুটবল খেলা হতো, তো সবাই ফুটবল খেলে, আমি তখন ওখানে বসে আছি। আসার পরে আমার নানা ভাই আমাকে বলতেছে যে, আমাকে দেখে বলতেছে যে সুজন একটু উঠে তোর সাথে কথা আছে। উঠে সাইডে গেলাম, যাওয়ার পরে কর্নারে মানে ওই যে মাঠের কর্নারে নানা আমাকে নিয়ে বসে ঘাসের মধ্যে, নানিও থাকে। আমাকে বলতেছে, তোর আম্মুরকে ওই লোকের সাথে বিয়ে দিব কালকের পরের দিন, মানে পরশু দিন বিয়ে, কালকের একদিন, এর পরের দিন, মানে ওই দিন 14 তারিখ ছিল, 16 তারিখ আমার বিয়ে, 15 তারিখ মধ্যে 16 তারিখে বিয়ে, তো তুই আসবি। আমি তখন বললাম যে নানা ভাই, এটাকে ভালো দেখা যায়? মানে আমি এত বড় এক ছেলে, আমার সামনে আমার মা বউ সাজবে, অন্য কাউকে বিয়ে করবে, তো এটা তো আমার কাছে ভালো মনে হয় না। আমার নানা ভাই তখন বলতেছে, সমস্যা কি, এখন এটা ডিজিটাল জামানা, এটা তো কোনো ব্যাপার না, তোর মায়ের ডিভোর্স হয়েছে অনেক বছর আগে, তুই যেতেই পারিস। আমি বললাম, নানা ভাই দেখো, আমাকে এই বিয়েতে নিও না, এবং এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগবে না, এটা আমার কাছে খুব খারাপ লাগবে। কিন্তু এরপরেও আমার মা তখন, আমার নানা ভাই বললো, না তোকে যাওয়াই লাগবে। তা আমি তখন আর মানে গেলাম না, বা আমি চুপ করে আমি তখন রয়ে গেলাম। কিন্তু 16 তারিখে সকালবেলা যেদিন আমার আম্মুর বিয়ে, ওই দিন আমার অনেকগুলো ফ্রেন্ড, মানে ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, সবাই হোস্টেলে আসছে। আজ আমাকে বলতেছে যে, সুজন চলো আমরা একটা বিয়েতে যাব। তো 16 তারিখে আমার আম্মুর বিয়ে। তো তারা যখন সবাই আমাকে বলেছে চলো আমরা একটা বিয়েতে যাবো, আমি বিয়ে কার? বললাম, আমার একটা ফ্রেন্ডের বিয়ে। আমার একটা মেয়ে বান্ধবী বলতেছে যে ওর একটা ফ্রেন্ডের বিয়ে।
ওর নাম ছিল আরিয়ানা, আমার ফ্রেন্ড। আরিয়ানা বলতেছে আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি। আরিয়ানা বলতেছে যে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, চলো যাই। তা আমি তখন বললাম যে ভালো কথা, যেহেতু আমার আম্মুর বিয়ে, মনটা আমার খুব খারাপ, সেদিকে আমি যাই নাই এবং বিষয়টা চিন্তা করতেও খুব খারাপ লাগে। তা আমি তখন বললাম যে ঠিক আছে ফাইন, আমি বিয়েতে যাব। রেডি হয়ে বের হলাম। তারা তখন কী করলো, একটা মাইক্রোবাস হায়ার করে আনছে। মাইক্রোবাস আমাকে উঠাইলো, ওরা উঠলো। ওঠার পরে ভাই খেয়াল করে দেখলাম যে মাইক্রোবাসটা আমার নানু বাড়ির ওদিকে যাচ্ছে। তো যখন আমার নানু বাড়ির দিকে যাচ্ছে তখন আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এই বাস আমার নানু বাড়ি ওখানে যাচ্ছে কেন। পরে আমার পাশে আরিয়ানা বলেছে, না আরিয়ানা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, অ্যান্ড কার বিয়ে? পরে বলে আমার একটা আন্টির বিয়ে। যখন বললো যে আমার একটা আন্টির বিয়ে, তখন আমি বুঝে গেছি যে তারা আমার আম্মুর বিয়েতে যাচ্ছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছে এবং ড্রাইভারকে বলছে ভাই গাড়ি থামান, আমি নেমে যাবো। আরিয়ানা তখন আমার হাত চেপে ধরে বলতেছে নেমে যাবো মানে কোথায় যাবা? আমি বললাম দেখো আমি জানি তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ, কিন্তু আমি সেখানে যেতে চাই না। ও আমাকে বলে দেখো কালকে রাতে তোমার আম্মু আমাকে ফোন করে খুব কান্নাকাটি করছে এবং তুমি যদি এখানে না থাকো সে খুব কষ্ট পাবে। তো সে আমাকে বলছে আমি যাতে আমার আরও কিছু ছেলে বান্ধবী বা ছেলে বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে তোমাকে নিয়ে ওই বিয়েতে যাই এবং এই জন্য আমি যাচ্ছি। আমি তখন আরিয়ানার দিকে তাকিয়ে বললাম যে আরিয়ানা তুমি কি বুঝতেছো না যে আমি কলেজে পড়বো একটা ছেলে, আমার মায়ের বিয়েতে তুমি আমাকে নিয়ে যাবা, মানে এইটা কি কোনোভাবেই ভালো দেখায়? এটা কি সম্ভব? ও আমাকে বলতেছে যে এটা সম্ভব, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। তোমার আম্মার ডিভোর্স হয়েছে আজকে অনেক বছর ধরে, তিনি বাসায় একা আছে এবং লাইফের এই পর্যায়ে এসে তার কাউকে ভালো লেগেছে, সে তার সাথে সংসার করবে। তো সন্তান হিসেবে তুমি এটা বাধা দিতে পারো না। আমি বললাম আরিয়ানা দেখো বিষয়টা আমার কাছে মোটেও ভালো মনে হচ্ছে না, আমি আসলে ব্যাপারটা ভালোভাবে নিচ্ছি না। ও আমাকে বলে প্লিজ তুমি কথা বলে না, তুমি চলো। ওরা দুজন দুই পাশে বসে আমাকে জোর করে আমার আম্মুর বিয়ে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে গেল। তো কী আর করা, যেহেতু একসাথে পড়াশোনা করি, একসাথে এসএসসি দিয়েছি, এখন কলেজে পড়াশোনা করতেছি, ওদের সাথে তো আর খুব খারাপ ব্যবহার করা যাবে না। আফটার দ্যাট আমাকে নিয়েই গেল এবং যাওয়ার পরে সবাই আমার সাথে হিনচিপ করতেছে এবং নানা ভাইয়ের অনেক বন্ধু বান্ধব বা যারা আছে আমার বাবার পক্ষ থেকে যারা আসছে তারাও সবাই মিলে বলতেছে যে এটা হচ্ছে ওই যার বিয়ে তার ছেলে, আমার আম্মুর ছেলে, আমাকে এটা বলতেছে। খুবই খারাপ লাগছে আমার কাছে, মনে হয় ওই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। আমি প্রচুর কান্না করছি, টিস্যু দিয়ে আমার চোখের পানি মুছছি, কান্নাকাটি করে জাস্ট ওইখান থেকে উঠছি। উঠার পরে বিকালবেলা আমি কাউকে কোনো কিছু না বলে যখন আমার আম্মুর বাসরঘরটা রেডি করা হচ্ছে, আমার বান্ধবীরা গিয়ে আমার আম্মুর বাসরঘর রেডি করতেছে, আমার ফ্রেন্ডরা গিয়ে আম্মুর বাসরঘর রেডি করতেছে। তো বিষয়টা আমার কাছে ভীষণ খারাপ লাগছে এবং আমার আম্মুও তার বিয়েতে খুব নাচানাচি করতেছে, সবার সাথে খুব এনজয় করতেছে, আমার বান্ধবীদেরকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। মানে এই বয়সে এসে আসলে এই জিনিসগুলো আমি খুব ইজিতে নিতে পারতেছিলাম না আর কি। এরকমটা কেন হবে, এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না আমার জন্য। ভীষণ কষ্ট লাগতেছিল। এইরকম কষ্ট লাগা থেকে আমি তখন কী করলাম, এখান থেকে সরে গেলাম। সরে গেলাম বলতে আমি আর এখানে থাকলাম না। তখন বিকেলে কাউকে কোনো কিছু না বলে তখন হোস্টেলে চলে আসছি। হোস্টেলে এসে আমার বান্ধবী, আমার আরিয়ানা, তারপর সব আমাকে কল দিচ্ছিলাম, আমি তখন নাম্বারটা অফ করে দিই, যাদেরকে জাস্ট একটা টেক্সট করি যে আমি চলে যাচ্ছি, তোরা টেনশন করিস না, তোরা মজা কর, এই করে তখন নাম্বারটা অফ করে দেয়। নাম্বারটা অফ করে হোস্টেলে চলে আসি। আসার পর আমি তখন হোস্টেলে শুয়ে খুব কান্না করতেছি, প্রচুর কান্না করতেছি যে আমার ভাগ্যটা কেন এরকম হলো, কেন আমার ভাগ্যটা এরকম হলো, আমার আম্মা কেন এই কাজটা করলো, বা এই বয়সেই বা কেন, এবং তার বিয়েতে কেন সে আমাকে জোর করে নিয়ে গেল। সবগুলো বিষয় নিয়ে কান্নাকাটি করার পরে যাই হোক কীভাবে রাতটা কেটে যায়। সকালবেলা আমি তখন কলেজে যাই। কলেজে গেলে পরে সবাই আমাকে বোঝায় যে দেখ আসলে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে মন খারাপ করিস না, তো এটা হতেই পারে বা এটা কোনো ম্যাটার করে না। তো এইভাবে ব্যাপারটা যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে পাস হতেছে, একটা পর্যায়ে হলো কি এই বিষয়টা আমাদের পুরো কলেজে হয়ে গেছে। আমাদের কলেজের টিচার থেকে শুরু করে, ম্যাম থেকে শুরু করে, দপ্তরি থেকে শুরু করে এবং গার্ডেন বয় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে ব্যাপারটা চলে গেছে যে আমার আম্মু কিছুদিন আগে বিয়ে করছে এবং আমি আম্মুর বিয়েতে গেস্ট হিসেবে গিয়েছি, মেহমান হিসেবে গিয়েছি। বিষয়টা ভাই এতভাবে ছড়িয়ে পড়েছে যে এরপর দিন আমি কলেজে গেলে আমার জুনিয়র যে ছোটো ছোটো ছেলেগুলো আছে, মেয়েগুলো আছে, তারা আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া, সুজন ভাই এমন একটা ঘটনা, এটা শুনলাম, এটাই সত্য যে আপনারা নাকি আপনার আম্মুর বিয়ে খাইছেন কিছুদিন আগে। আমি তখন এই ভাইয়ার মুখ দেখাইতে পারি না লজ্জায়, আমি তখন আর লজ্জায় মুখ দেখাইতে পারি না। এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বিষয়টাতে এতভাবে ছড়াই গেছে, একটা পর্যায়ে আমার যে বন্ধুগুলো আছে যারা আমার আম্মুর বিয়েতে গিয়েছিল এবং আম্মুর বিয়েতে গেলে তারা আম্মুর বিয়েতে মজা করছে, খাওয়া দাওয়া করছে, এনজয় করছে, তারা পর্যন্ত এখন আমাকে দেখলে বলে কি কিরে তোর আম্মুর বিয়ে খেয়ে আসলাম, তুই খাইলি না? কিছু থেকে কিছু হলে তারা আমাকে খোঁটা দেয়, তারাই দেয়। একটা পর্যায়ে এতটাই কষ্ট লাগতে শুরু হয় যে আমি আল্লাহকে বারবার বলি, আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা কেন নিয়ে যাচ্ছ না, আমি বেঁচে আছি কেন, এগুলো তো আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না।
আমি তো এই বিষয়গুলো মানতে পারবো না। আমার আম্মা কেন এই বয়সে এসে এই ধরনের কাহিনীগুলো করলো, এবং যার জন্য আজকে আমি কলেজে না কারো সামনে মুখ দেখাইতে পারি, না কারো সামনে খুব বড় করে একটা কথা বলতে পারি। প্রত্যেকটা মানুষের কাছে আমার মান সম্মান সব কিছু একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। খুব খারাপভাবে দিনগুলো কাটতেছে। কারোর সাথে খুব একটা কথা বলি না। তখন সেকেন্ড ইয়ারে পড়তাম, ইন্টার সেকেন্ড ইয়ারে, এবং সেকেন্ড ইয়ার লাস্টের দিকে আমি তখন একরকম পড়াশোনা ছেড়ে দিই। মানে কলেজে গেলেই সবাই আমাকে এই ধরনের কথাবার্তা বলে, এটা ওইটা বলে। আমি তখন মানে কলেজে যাওয়া বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি তখন একটা কোম্পানিতে চাকরি নিই। একটা কোম্পানিতে চাকরি নেই, কলেজের হোস্টেলেই থাকি, বাট কলেজ করি না। কোম্পানিতে চাকরি করি, সকালে যাই বিকেলে আসি। এভাবে প্রায় 15 দিন কলেজে না যাওয়ার পরে একদিন আরিয়ানা, আমার ওই ফ্রেন্ড, ওই মেয়ে ফ্রেন্ড, একদিন আমার হোস্টেলে আসে বিকেলবেলা। এসে অন্য ছেলে দিয়ে আমাকে ডাকায়ও তখন নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে, সুজন তুমি ক্লাস করো না কেন, মানে ক্লাস না করার কারণটা কি? আমি তখন বললাম যে আরিয়ানা, আসলে তুমি তো সব কিছুই জানো, তোমার কাছে তো আসলে আমার লুকানোর কোনো কিছুই নেই। তো কলেজে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ আমাকে এটা নিয়ে কথা বলে, আমাকে খোঁটা দিয়ে কথা বলে। আমার আম্মুর বিয়ে আমি খাইছি, আমার আম্মুর বিয়েতে আমি গেছি। তো প্রত্যেকটা মানুষ যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, আমি এই বিষয়গুলো নিতে পারতেছি না। আমার কেন জানি বুকটা অনেক ভার হয়ে গেছে। তো যার জন্য আমি এই সব কিছু থেকে ছেড়ে আসছি, এবং আমি আর কোনো রকমের কোনো কিছুর মধ্যে নাই। আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই, এবং সব কিছু আমি ভুলে গেছি। ও তখন আমাকে বলতেছে, আরে বাবা, কে কী বলছে না বলছে এই বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হবে? তোমাকে কতজনই কথা বলবে, তো তুমি কেন মানুষের কথা শুনবা? তোমার তো কারো কোনো কথা শোনার দরকার নেই। তুমি তোমার মতো করে কলেজে আসছো, তুমি ক্লাস করবা, তোমার ক্লাস শেষে তুমি চলে যাবা, তো তুমি কেন এগুলো করতেছো? আমি তখন বললাম, দেখো আসলে মূল বিষয়টা হচ্ছে কি, যে আমি এটা মেনে নিতে পারতেছি না। কলেজে গেলেই যখন সবাই আমাকে বলে যে আমার আম্মুর বিয়ে আমি খাইছি, আমার আম্মুর বিয়েতে আমি গিয়েছি, আম্মুর বিয়েতে আমি মজা করেছি, এবং আমি দুনিয়ার একমাত্র ছেলে যে কিনা আমার আম্মুর বিয়ে খাইছি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে, এই বিষয়গুলো আমি আর মানতে পারি না। ও তখন আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দেয়। আমাকে বলে, দেখো সামনে তোমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, যখন তুমি ইন্টার ফাইনাল পরীক্ষা দিবা, তুমি কলেজ থেকে চলে যাবো, তখন তুমি তোমার পছন্দ মতো প্রয়োজনে চট্টগ্রামে ছেড়ে তুমি ঢাকায় চলে যাও, অ্যান্ড ঢাকায় গিয়ে তুমি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো। তোমাকে যে চট্টগ্রামে থেকেই পড়াশোনা করতে হবে এমন তো কোনো কথা নাই, তো তুমি জাস্ট কলেজটা শেষ করো, এটা আমাকেও বলে। আমি তখন তারে বললাম যে এই কথাটাও কি তোমাকে আমার আম্মু শিখিয়ে দিয়েছে? ও বলে, না, আন্টির সাথে আমার কোনো কথা হয় নাই, ওই যে আন্টির বিয়ে থেকে আসছি, এরপরে আর আন্টি আমাকে কোনো কল দেয় নাই। আর আমার আম্মুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আম্মু আমার সাথে খুব একটা সম্পর্ক রাখে নাই। এর আগে আমাকে মাঝে মাঝে ফোন দিত, কোথায় আছি, কেমন আছে, ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা। কিন্তু আমার আম্মু যখন বিয়ে বসে যায়, ওই শামসুল্লাহকে বিয়ে করে, এরপরে আম্মুর আমার সাথে কথাই বলে না, মানে কোনো সময় আমাকে কল দেয় না। নানা ভাই মাঝে মাঝে আসে, এসে আমাকে টাকা দিতে চায়, কিন্তু আমি টাকা নিই না। ওই পরিবারের কাছ থেকে আমি কোনো টাকা নিব না। আমার কথা হচ্ছে এটা, যতই কষ্ট হোক আমি আমার নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাবো। আমি আমার নানা নানিকে বা আমার মা, আমার বাবা, ওদের কাছ থেকে কোনো টাকা নিব না। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, নিয়ে আমি তখন আমার মতো করে পড়ে আছি। তো আরিয়ানা আমাকে বুঝায় যে প্লিজ তুমি এটা করো না, তুমি চলো কলেজে চলো। তো আরিয়ানার কথা মতো আমি তখন আবার পুনরায় কলেজ করতে শুরু করি। একে তো কলেজ করি, এবং তার পাশাপাশি আমি তখন একটা জব করি। জব করে যে টাকা পাচ্ছি, ওই টাকা দিয়েই আমি তখন মানে পড়াশোনা করতেছি, ক্লাস করতেছি, ওগুলো আমি তখন আমার নিজের মতো করে করতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার এবং আরিয়ানার প্রতি, এই যে আরিয়ানা আমাকে সবার কাছ থেকে একটু আলাদা করে রাখে, আমাকে একটু যত্নশীল হয়, আমাকে একটু যত্ন করে, আমার কাছে আসে, পাশে বসে, একটু মিশে আমার সাথে কথা বলে, এই কয়েকটা বিষয়ের প্রতি না আমি না কেমন জানি আরিয়ানার প্রতি একটু দুর্বল হয়ে গেছি, মানে খুব বেশি দুর্বল হয়ে গেছে। ওর প্রতিটা বিষয় আমাকে খুব ভালো করে অ্যাট্রাক্টিভ করে, এবং আমি তখন তার সাথে খুব মিশে কথা বলি, তার সাথে অনেক জড়িয়ে কথা বলি, তার খুব কাছে গিয়ে কথা বলি। এমন করতে করতে আমাদের দুজনেরই মনের অজান্তে, মানে অনিচ্ছাকৃতভাবে আমাদের দুজনের মাঝে এক ধরনের একটা রিলেশন তৈরি হয়ে যায়, যে রিলেশনের নাম আসলে ভালোবাসা বলাই চলে। এমন একটা ভালোবাসার সম্পর্ক আমাদের দুজনের মাঝে হয়, এবং ও সবসময় আমাকে টেক কেয়ার করে, যত্ন করে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, বাসা থেকে আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসে, যেহেতু আমি বাইরে থাকি। এবং একটা ডেতে মানে হোস্টেলে আইসা বিকালবেলা আমার যত কাপড় চোপড় আছে, ওই সব কিছু নিজে ওর বাসায় নিয়ে যাবে, গিয়ে ওর নিচে ধুয়ে এগুলোকে ইস্ত্রি করে একেবারে পরিষ্কার করে তারপর প্যাকেট করে আবার আমার জন্য নিয়ে আসবে। আমার জন্য খাবার নিয়ে থেকে শুরু করে, মানে আমার হাতের নখ কেটে দেওয়া, সেলুনে নিয়ে চুল কেটে দেওয়া, শেভ করানো, পায়ের নখ কেটে দেওয়া, আমার যত্ন করা, মানে এত পরিমাণে আমাকে টেক কেয়ার করে, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি জীবনে কখনো স্বপ্ন চিন্তা করতে পারি না যে আমার জীবনে এই টাইপের একটা ভালোবাসার মানুষ আমি পাবো, যে কিনা আমাকে ঠিক এতটা ভালোবাসবে, যার কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা পাবো। আরিয়ানার ভালোবাসা আমার কাছে সত্যিই বিমল ছিল। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমরা তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এবং ইন্টারের রেজাল্ট আউট হয়। ইন্টার রেজাল্টটা অনেক ভালো করার পরেও তখন আমাকে বলে যে তুমি আমার থেকে দূরে কোথাও যাও না, তুমি চট্টগ্রামের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও। আমি তখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই, এবং একইভাবে আরিয়ানাও ভর্তি হয়। আর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে টাকা প্রয়োজন ছিল,
এই সমস্ত টাকা আরিয়ানা আমাকে দেয়। যদিও আমি ওর কাছ থেকে নিতে চাই না, আমি বললাম যে আমি তোমার কাছ থেকে টাকা নিব না বা প্রয়োজন নাই। ও আমাকে বলে যখন তুমি চাকরি বাকরি করবা আমাকে তখন ফিরেই দিও, তুমি পড়াশোনা শেষ করে যখন জব করবা না আমার টাকা আমাকে ফিরিয়ে দিও। আর আরিয়ানা কিন্তু অনেক বড় লোকের মেয়ে ছিল, মানে চট্টগ্রামে ওর বাবা আমার বাবার চেয়েও মানে আমার নানার চেয়েও আরও বেশি বড়লোক, নিজেদের 3টা বাড়ি আছে এবং অনেক বেশি টাকা পয়সার মালিক। ওর বাবা আবার শিপইয়ার্ডের বিজনেস করে, মানে ওই যে পুরনো জাহাজ কাটা জাহাজ এগুলো কিনে, মানে পুরনো জাহাজ কিনে কিনে এগুলোকে কেটে বিভিন্ন পার্টসে বিক্রি করে, এই টাইপের ব্যবসায়িক আর কি, অনেক বড় মাপের ব্যবসায়িক। তো তখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে দেন আমি তখন হচ্ছে পড়াশোনা করতে শুরু করি ইউনিভার্সিটিতে পড়তেছি। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে অনার্স সেকেন্ড ইয়ারে উঠি। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে এই যে আরিয়ানার সাথে আমার উঠা বসা, আরও সবসময় আমাকে তখন বাসায় নিয়ে যাইতো, মানে ও আমাকে যে কোনো সময় বাসায় নিয়ে যেত, বাসায় একটা ভালো রান্না হলে নিয়ে যেত এবং এমনিও আমাকে বাসায় নিয়ে যেত। তো সবসময় ওর বাসায় যাইতাম, মিশতাম। ওর বাবা কিন্তু আবার হুজুর ছিল, আরিয়ানার বাবা। তো তিনি তখন এই ব্যাপারগুলো মাইন্ড করে যে আমি সবসময় আরিয়ানার বাসায় যাচ্ছি এবং আরিয়ানার সাথে আমার এক ধরনের একটা সম্পর্ক, এটা বাইরে থেকেও বোঝা যায়, যে কোনো মানুষ দেখলেই বুঝবে। এবং তখনই আরিয়ানার বাবা করে কি আরিয়ানাকে বিয়ে দেওয়ার একটা প্ল্যানিং করে ফেলে। যেহেতু আরিয়ানা আমার সাথে মিশে, আমার সাথে চলাফেরা করে এবং বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে ট্যুরে যায়, ঘুরতে যায়, এই বিষয়গুলো যখন কনফার্ম হয়ে যায় এবং কনফার্ম হয়ে যাওয়ার পরে তিনি তখন আরিয়ানাকে বিয়ে দিয়ে দেবে এবং বিয়ে দিয়ে দেওয়ার জন্য তখন ছেলে খুঁজতেছে, এই জায়গায় ওই জায়গায় কোথায় বিয়ে দেওয়া যায়, বিয়ে দেওয়ার জন্য তখন ছেলে খুঁজতেছে। আমি তখন খুব চিন্তায় পড়ে যাই যে আসলে আমি করবোটা কি। ওই সময় তো আমার নেই কোনো জব, মানে আরিয়ানার উপরেই তখন ডিপেন্ডেড। ও আমাকে খাওয়াইলে খাইতাম, ও আমাকে মানে ঘুমাইলে ঘুমাইতাম, ঘুম পাড়লে ঘুমাইতাম। অবস্থাটা ঠিক এরকম হয়েছে, মানে আমার নিজের ব্যক্তি জীবনের কোনো স্বাধীনতা নেই এবং নিজের ব্যক্তিগত জীবনে কোনো কিছুই নেই, সম্পূর্ণ ওর উপরেই ডিপেন্ডেড হয়ে পড়ে আছি। তো ভাবতেছি যে এখন আমি মানে এই পর্যায়ে এসে এখন আমি করবোটা কি, মানে আমার কি করার আছে এবং আমার দ্বারা আসলে আমি কী করতে পারি। আরিয়ানা তো এইভাবে আমার সাথে করতে আসে এবং সব কিছু আছে এবং সে আমাকে তখন বলেও দেয় কথা তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে। তো তখন খুব অসহায় হয়ে গেছি আর কি, অসহায় কান্নাকাটি করি এবং ভীষণ রকমের কান্নাকাটি করে আরিয়ানা আমাকে বলে যে তুমি আমার আব্বুর কাছে আসো, আমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দাও। কিন্তু আমি আর ইমা আরিয়ানাকে আমার মাথায় হাত দিয়ে একটা জিনিস শপথ করাইছি, আরিয়ানা যাতে কখনো কোনো দিন মানে আমার মায়ের সাথে যেন কথা না বলে। মানে এটা আমাদের রিলেশন হওয়ার পরে আমাকে মাথায় হাত দিয়ে শপথ করাইছি যে তুমি আমার মাথায় হাত দিয়ে শপথ করো যে আমাদের মাঝে যত যাই হোক তুমি কখনো আমার আম্মুর কাছে বিচার দিবা না এবং আম্মুর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবা না। যেভাবে শপথ করো আমার শপথ মানে এবং শপথের পরেও আমার আম্মুর সাথে কোনো কন্ট্যাক্ট করে না। এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকে আমাদের রিলেশনের ব্যাপারটা জানে, সবাই আমাকে বলে কিরে তুই কিছু একটা কর, ওর তো বিয়ে হয়ে যাচ্ছে। তো এখন আমি আসলে ভাই কী করবো, আমি তো মানে ও আমাকে 10 টাকা দিলে আমি খাচ্ছি, মানে ওর টাকার উপরে আমি ডিপেন্ড করে পড়ে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ওকে বিয়ে করা এটা তো আসলে আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, বা আমি এটা পারবো না, বা আমি কোন মুখে ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। এইভাবে তখন ফ্রেন্ড সার্কেলরা অনেকে আসতো, সবার কাছে কান্নাকাটি করতাম, বলতাম যে আমার ভালোবাসি। সবাই বলতো যে তুই ওর বাবার কাছে জানাই, মানে কোন মুখ নিয়ে যাবো ওর বাবার কাছে। ওর বাবার কাছে আমি কি বলবো গিয়া, আমার নিজের বাবার ঠিক নেই, মায়ের ঠিক নেই এবং আমি নিজে একরকম একটা রাস্তার ছেলে, রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই। তো কোন পরিচয় নিয়ে আমি ওর বাবার কাছে গিয়ে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? এটা তো আসলে কোনো অবস্থায় সম্ভব না এবং তিনি তো এটা মানবেও না। মাইন্ডের অবস্থাটা তখন খুব বেশি খারাপ হয়ে যায়, মানে এতটাই খারাপ হয়ে যায় যে বলেই বোঝাতে পারবো না। প্রচণ্ড রকমের কান্নাকাটি করি, মন খারাপ করি। তো সবাই সবার মতো করে আমাকে বোঝায়, আমি আমার মতো করে মন খারাপ করে পড়ে আছি। এইভাবে আরিয়ানার বিয়েও ঠিক হয়ে যায়, মোটামুটি কথাবার্তা প্রায় ফাইনালের দিকে। একদিন সকালবেলা, বুধবার ছিল, বুধবারের সকালবেলা আমি তখন মার্কেটে যাব আমার চাকরির জন্য বেরোচ্ছিলাম। ওই সময় দেখেছি হঠাৎ করে আমার আব্বু আসছে। আমার আব্বু বলতে ওই যে শামসুল হক, যাকে আমি শামসুল ভাই ডাকতাম, আমার আম্মু সেকেন্ড যাকে বিয়ে করে আর কি। আমার যিনি জন্মদাতা বাবা তাকে আমি কখনো দেখিও নাই এবং আদৌ আমি জানি না যে তিনি বেঁচে আছে না মরে গেছে, কোথায় থাকে তার কোনো ঠিকানাই আমার কাছে নেই। তো শামসুল হক সাহেব তখন আসার পর আমাকে বলে যে সুজন কেমন আছো? আমি বললাম যে ভালো আছি। আপনি ভালো আছেন আঙ্কেল? আমি আঙ্কেল বলে ডাকি ওই সময়, মানে বাবা বলেই না। বলে হ্যাঁ ভালো আছি, তুমি কি আমার সাথে একটু আসবা, কথা আছে। তো উনি একটা গাড়ি নিয়ে আসে, ওই তিনি একটা গাড়ি কিনে আর কি, মানে গাড়ি কিনে বলতে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে, খুব কম দামি টয়টার মধ্যে। তখন গাড়িতে নিয়ে বসায়। তা আমি তখন বসার পরে তিনি তখন আমাকে বলে যে সুজন, আমি একটা বিষয় শুনলাম, এই বিষয়টা তোমার সাথে একটু কথা বলতে চাই, এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা কী এরকম করে। আমি তখন বললাম যে হ্যাঁ বলেন না, মানে কি বলতে চান বা কোন বিষয়ে কী। পরে আমাকে বলে যে আচ্ছা, এই যে আমি একটা কথা শুনলাম যে তুমি নাকি একটা মেয়েকে ভালোবাসতা, আরিয়ানা নামের, মেয়েটার নাকি বিয়ে হয়ে যাচ্ছে, এটা কি সত্য? আমাকে এরকম করে বলে। আমি তখন বলি না, আমি তো এই বিষয় নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনি এখানে কেন আসছেন, আপনি আমাকে এই কথাটা বলেন।
তিনি তখন আমার একদম আমার হাতটা চেপে ধরে ভরে আমাকে বলে যে, দেখো সুজন, আমি জানি তুমি আমার উপর মন খারাপ করে আছো এবং আমার এই কাজটা করা আসলে ঠিক হয় না। তুমি দেখো, আমি তোমার আম্মাকে মূলত বাঁচাইছি। তোমার আম্মা এই লাস্ট বয়সে এসে, তুমি একটা জিনিস চিন্তা করো, উনি আমাকে এটা বলে যে এই বয়সে এসে যদি তোমার আম্মার আমার সাথে বিয়েটা না হইতো, তুমি সন্তান হিসেবে কিন্তু তোমার আম্মুর সাথে ঘুমাও। আমি বললাম যে না। তো বলে তোমার আম্মু কিন্তু একাই ঘুমায়। এখন এই ঘুমন্ত অবস্থায় মানুষটার হঠাৎ করে বুকের মধ্যে বাঁধ পড়ছে, তার পানির দরকার। তো এই মানুষটা তার পাশে যে আছে তাকেই তো বলবো যে আমাকে এক গ্লাস পানি এনে দাও। এখন তার পাশে যদি কেউ না থাকে তাহলে সে তো মারা যাবে। তো আমি তার পাশে এসে দাঁড়িয়েছি। এই বয়সেও সে যদি ধরো তার এক গ্লাস পানির দরকার হয়, আমাকে ডাক দেবে, আমি তখন দৌড়ে তাকে এক গ্লাস পানি এনে দিব। এবং শেষ বয়সে তোমার আম্মার সাথে সংসার করার একটাই উদ্দেশ্য, যাতে তোমার আম্মাকে আমি বাঁচায় রাখতে পারি। এই বয়সে তার একজন মানুষ খুব দরকার, মানে তার পাশে থাকার জন্য। তুমি আমাকে তোমার বাবা ডাকো বা তোমার ফ্রেন্ড ডাকো, তুমি আমাকে যাই ডাকো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে শুধুমাত্র তোমার আম্মাকে সেভ করার জন্য, তোমার আম্মুকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আমি তোমার আম্মুর সাথে একটা সম্পর্কে জড়াইছি। এবং এই সম্পর্কটাকে বিয়ে বলবো না কি বলবো আমি জানি না। তো তোমার আজকে এই বিপদের কথা শুনে আমি দৌড়ে ছুটে আসছি যে আপনি জানলেন কী করে? উনি কিছু বলার জন্য কীভাবে জানছে, কিন্তু আমি বুঝে গেছি, কারণ আমি তো অনেক ফ্রেন্ডের কাছে কথাটা বলছি। অনেক ফ্রেন্ডের কাছে আমার আব্বুর নাম্বার আছে, আম্মুর নাম্বার আছে। আমার অনেক ফ্রেন্ডে আমার আব্বু আম্মুর সাথে দেখা করতে চায়, কথা বলে। তো সেখান থেকে মেবি তারা কেউ না কেউ আমার আব্বুকে বলে দিছে, মানে শামসুল হক সাহেবকে বলে দিছে। আমার আম্মুকে বলছে, হয়তো আমার আম্মু ওনাকে জানাইছে। যাই হোক, এরপরে উনি এসে আমাকে বলে যে মেয়ের পরিচয় জানতে চায়, যে মেয়ের বাবা কী করে বা এটা কথা কী। পরে আমি তখন বললাম যে এরকম করে বলছি। তো আমার কাছ থেকে মেয়ের ফোন নাম্বার নিল, মেয়ের ঠিকানা নিয়ে উনি তখন চলে গেছে। আর আমি ওনাকে কোনো কিছু বলি না, আমি এভাবে পড়ে। কিন্তু আরিনার কাছে ওই সময় কিন্তু যোগাযোগ করতে পারি না। আরিনার কিন্তু ফোন নাই। আরিনার ফোন নাম্বার আমি দিয়েছি আমার আব্বাকে, কিন্তু আরিনার ফোনটা বন্ধ। আরিনার বাবার নাম্বারটা দিয়েছি আবার। তো তার 3 দিন পরে আমাকে আমার ওই বাবা, মানে শামসুল হক সাহেব, আমাকে বলে যে সুজন, তুমি আগামী দিন 10টা বাজে একটু আমাদের বাসায় আসো, এটা আমাকে বলে। তাই বললাম যে আমি তো ওই বাসায় যাবো না, আমি ওই বাসায় যাবো না। আপনি আমাকে ওই বাসায় কেন যাইতে বলেন? আমি যাবো না। যে বাসা আমার মা আছে ওই বাসায় আমি যাবো না। পরে আমাকে বলে, দেখো তুমি তোমার আম্মার উপর রাগ করো না, তোমার আম্মু আগামী দিন থাকলেও কোনো ঝামেলা করবে না, তুমি আগামী দিন আসতেই হবে, কারণ আমাদের বাসায় আরিয়ানার বাবা আসবে। পরে আমি বললাম যে এটা কী বলেন, আরিয়ানার বাবা কেন আমাদের বাসায় আসবে? আপনি আরিয়ানার বাবাকে আমাদের বাসায় ডাকলেন কেন, কী কারণে? পরে আমাকে বলে যে আরিয়ানার বাবা কালকে তোমাকে দেখতে আসবে এবং তোমার এবং আরিয়ানার বিয়ের বিষয়ে। আমি তখন বললাম যে আপনি আরিয়ানার সাথে এটা মানে কীভাবে কী? উনি বলে, হ্যাঁ, আমি আরিয়ানার বাবার সাথে কথা বলছি, আরিয়ানার বাবা তুমি কালকে আসলে তোমাকে দেখবে এবং তিনি আমাদের ঘর বাড়ি দেখতে আসবে। ওই সময় পর্যন্ত কিন্তু আরিয়ানার ফোনটা বন্ধ। আমি ওর নাম্বার ট্রাই করতেছি, নাম্বারটা বন্ধ। তো জানি না আসলে কেন আরিয়ানার ফোন ওই সময় হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কেন ওকে ওর বাবার চাপে বন্ধ করে রাখছে নাকি নিজেই বন্ধ করে ফেলছে, এগুলো কিন্তু আমি জানি না। পরের দিন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা বলে ফোনটা কেটে রাতের বেলা চিন্তা করতেছি আরিয়ানাকে তো আমি অনেক ভালোবাসি এবং ওই জায়গা থেকে আরিয়ানার বাবা যাবে, যদি আমি না যাই তাহলে সেখানে তো আমার একটা মান সম্মানের বিষয় আছে এবং তিনি আমাকে খারাপ মনে করবে। তো বিষয়টা চিন্তা ভাবনা করে আমি তখন পরের দিন পাঞ্জাবি পায়জামা পরে খুব সুন্দর করে ওখানে গিয়েছি, ওই জায়গাটার মধ্যে গিয়েছি। এবং গেলে পরে আমার সেখানে আরিয়ানার বাবার সাথে দেখা হয়, তিনি আসে, আরিয়ানার মাও আসে এবং আরিয়ানার একটা ছোট বোন আছে, ও আসছে। তো সবাই মিলে আসে, এসে আমার সাথে আমাকে দেখে, কথাবার্তা বলে এবং সেখানে পারিবারিকভাবে তার একটা এঙ্গেজমেন্টের দিন, মানে এঙ্গেজমেন্ট বলতে এঙ্গেজমেন্ট এবং বিয়ে দুইটা একসাথেই হবে, ওরকম একটা মানে দিন তারিখ তারা ঠিক করতে যাচ্ছে। তো আমাকে আমার আব্বু তখন জিজ্ঞেস করে, মানে শামসুল হক সাহেব জিজ্ঞেস করে যে তুমি কী বলো সুজন? আমি তখন বললাম যে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো সেখান থেকে তখন ডিরেক্টলি আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো। এবং আমি তখন বললাম যে আরিয়ানার ফোনটা বন্ধ কেন, মানে আরিয়ানার ফোনটা বন্ধ কেন, এটা আরিয়ানার বাবাকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর আরিয়ানার বাবা বলতেছে ও তো ফোন ভেঙে ফেলছে, মানে ফোন ভেঙে ফেলছে। আমি বললাম যে কেন? দেন আরিয়ানার ছোটো বোন তখন আমাকে ডাকি নিয়ে বলতেছে যে ভাইয়া, আসলে আমার আব্বুর সাথে আপুর ঝগড়া হয় আপনাকে নিয়ে, এবং খুবভাবে হচ্ছে আমার আপুর গায়ে হাত তোলে এবং এক পর্যায়ে আমার আপু তখন রাগ সামলাতে না পেরে হাতে যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে, হাতের মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে, শুধুমাত্র আমার আব্বুর উপরে রাগ করে। তো এই জন্য আর আপু আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারেনি, আপনার কোনো কন্ট্রাক্টও ছিল না। শুধু আপনার সাথে না, আপু কারোর সাথেই কথা বলে না, ঘরের ভিতর বসে বসে কান্না করে, এটাই করে। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার আব্বুর সাথে তোমার আব্বুর লিঙ্কটা কীভাবে হলো? পরে বলে আপনার আব্বু আমাদের বাসায় গেছে, গিয়ে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার আব্বাকে, এবং দেওয়ার পর আমার আব্বাকে কী বলছে, আমার আব্বা এখন আসছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, মোটামুটি যাই হোক, ওর কথা শুনে বুঝলাম যে এটা পারিবারিকভাবে অগ্রসর হচ্ছে। তাই বললাম যে আমি কি একটু আজকে ওর সাথে কথা বলতে পারি? বলে ভাই আপনি আমার নাম্বারটা নিয়ে যান, আপনি আমাকে রাত 8টার পরে কল দিলে আমি আপুর সাথে কথা বলাই দিব। তো ঠিক আছে, ওইদিকে আরিয়ানার বাবাও চলে গেল, আরিয়ানার বোন, আরিয়ানার মা সবাই চলে গেল এবং এদিক থেকে আমিও তখন চলে যাব, মানে আমিও চলে যাচ্ছি, বাস দিকে চলে যাচ্ছি।
তো আব্বু আমাকে বলে যে দেখো বিয়ের দিনটা একটু ঠিক হয়েছে, এখন যতটুকু পারো একটু তাড়াতাড়ি হচ্ছে সব কিছু ঠিকঠাক করে চলে আসো, মানে হোস্টেলে থাকার দরকার নেই, হোস্টেলে থেকে বা কী করবা, যেহেতু বিয়ের কথাবার্তা সব কিছু হয়ে গেছে চলে আসো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন আমি চলে আসবো। আব্বুর সাথে এই বিষয়ে কথাবার্তা বলে দেন আমি হোস্টেলে গেলাম। গিয়ে রাত 9টার দিকে আমি তখন ওই মেয়েটা ফোন দিলাম, মানে আরিয়ানার বোনেরে কল দেওয়ার পরে সে বললো যে আপু আছে নেন কথা বলেন, আরিয়ানাকে দিল। দেওয়ার পরে মানে আমার তখন এত পরিমাণের কষ্ট হচ্ছে যে এতদিন ধরে ফোনটা বন্ধ, আর রিসিভ করলো, করার পর আমি জাস্ট চুপচাপ, আমিও কথা বলি না ও কথা বলে না, প্রায় 2-3 মিনিটের মতো। তো 2-3 মিনিট পাস হওয়ার পর ও তখন আমাকে বলছে তুমি কি আমাকে কিছু বলার জন্য কল করছো, এরকম করে। তো আমি বললাম যে তুমি ফোনটা তোমার আব্বুর সাথে রাগ করে ভেঙে ফেললা, তো এটা কি কাজটা ঠিক করলা, এই সময় তুমি ফোনটা ভেঙে ফেলার মানেটাকে। আমাকে আমি তো আত্মহত্যা করতাম, আমি তো ফোন ভেঙে ফেলছি এবং তোমার কাছ থেকে দূরে সরাই যাচ্ছি যাতে তুমি বেঁচে থাকতে পারো আমাকে ছাড়া, কথা না বলে জাস্ট দূরত্ব তৈরি করতেছি যাতে তুমি স্ট্রং হও, এবং তুমি যখন স্ট্রং হবা নিজেকে নিজে সামলাতে পারবা, ওই সময় আমি আত্মহত্যা করে আমার জীবন শেষ করে দেবো, আমি চলে যাব, আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি তখন বললাম জানি না এসবের কি কোনো মানে আছে। ও আমাকে বলে যাই হোক তোমার আব্বা আমাদের জীবনটাকে বাঁচাইছে, বিশেষ করে আমাকে বাঁচাইছে, এবং তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কোনো ছেলের সাথে আমার বিয়ে ঠিক হতো আমি কিন্তু মরে যেতাম, আমি আত্মহত্যা করতাম এবং আত্মহত্যা করে আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি ওরে বললাম যে এইসবের কোনো মানে, আমি কি কালকে তোমার সাথে একটু দেখা করতে পারি। ও বলে তুমি আমাদের বাসায় আসো। আমি বললাম না, যেহেতু আমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে তো এখন আর বাসায় যাব না, তোমার সাথে আমি অন্য কোথাও দেখা করি। ও বলে ঠিক আছে তাহলে আমি কালকে তোমার হোস্টেলে আসবো। তো এরপরের দিন সকালবেলা ও হোস্টেলে আসলো, আসার পর আমি তোকে আমার রুমে নিয়ে হোস্টেলে নিয়ে খাওয়া দাওয়া করাইলাম এবং ওকে জড়ায় ধরলাম, আদর করলাম যে ঠিক আছে বাদ দাও, যা হবার তা হয়েছে, এসব বিষয় নিয়ে আর কথাবার্তা না বলে এখন তো সব কিছু ঠিক আছে। তো আরিনা তখন ওর বাসায় চলে গেলাম, আর আব্বু তখন আমাকে কল দিয়ে বললো যে তুই একটা কাজ কর বাসায় চলে আয়। তা আমি তখন আমার ব্যাগপত্র যা যা কিছু আছে হোস্টেলে মোটামুটি সমস্ত কিছু নিয়ে বাসায় চলে আসছি। এবং এরপরে হচ্ছে আমাদের বিয়ে যেদিন হওয়ার কথা ওই দিন খুব আনুষ্ঠানিকভাবে আমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার আম্মুর বন্ধু, আমার আব্বার বন্ধু, মোটামুটি সবাই মিলে, আমার নানা নানি তখন অন্য অসুস্থ হয়ে যায়, বয়স হয়ে যায় তাদের, তারাও তখন মানে তাদের মোকাবেলায় তখন খুব সুন্দর করে আমাদের বিয়েটা তখন অনুষ্ঠিত হয় এবং খুব সুন্দর করে বিয়ে হয়। বিয়ে হবার পরে ওই ঘরে আমার বাসর হয়, আমার সাথে আরিয়ানার খুব সুন্দর করেই সব কিছু কমপ্লিট হয়, আমি আরিয়ানাকে নিয়ে সংসার করতেছি। তো এরকমভাবে দিন রাতগুলো কাটতেছে, বাট আমাদের কোনো ভেবি হয় না, প্রায় 1 বছরের মতো কেটে যায়। তখন আমি অনার্সটা কমপ্লিট করি, আরিয়ানাও অনার্সে পরীক্ষা দিয়ে দেয়, ফাইনাল পরীক্ষা। তো দুজনে অনার্স শেষ করি। অনার্সটা কমপ্লিট করার পরে তো আমার আব্বুর কথা, আমার আম্মুর কথা, আরিয়ানা জব করতে পারবে না, মানে ও বউ হয়ে বাসায় থাকবে কিন্তু জব করতে পারবে না। তাই না, আমি তখন একটা জবে জয়েন করি, একটা জব করি। কিন্তু এই যে আমার নানার ব্যবসা বাণিজ্য এই সব কিছুই কিন্তু আমার আব্বা দেখে, মানে শামসুল হক সাহেব দেখে। আমি কিন্তু এইসব কোনো কিছু দেখাশোনাও করি না, এবং ওই ব্যবসা বাণিজ্য নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। উনি ব্যবসা বাণিজ্য করে, উনি দেখাশোনা করে, উনি সমস্ত কিছু করে। আমি আমার বউকে নিয়ে খুব সুন্দর করে ঘুরতেছি ফিরতেছি এবং নিজে একটা চাকরি করতেছি, ওই চাকরি আমি দেখাশোনা করতেছি, এইটুকু নয়, আর কোনো কিছুই না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে একটা বিষয় জানতে পারি, মানে বিষয়টা জানতে পারার পর আমার খুব খারাপ লাগে। বিষয়টা জানতে পারি এইটা যে আমার নানাবাই নাকি আমার আম্মুর নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়েছে। এটা কেন দিয়েছে আমি বিষয়টা জানি না, বাট ওটুকু জানি যে সব কিছু আমার আম্মুর নামে লিখে দিয়েছে, এবং অ্যাট এ টাইম আমার আম্মু নাকি এই তার সমস্ত সয় সম্পত্তিগুলো আমার আব্বু শামসুল হক সাহেবের নামে লিখে দিছে, মানে ওনার নামে লিখে দিছে, এবং ওনার অবর্তমানে তো আমিই মালিক, মানে এজ এ সন্তান হিসাবে। তো আমার আম্মু এটা কেন করলো, আমার নানা ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিজের নামে নিয়ে কেন তার স্বামীর নামে লিখে দিল, এই বিষয়টা তখন আমাকে একটু মর্মাহত করে, মানে আমি একটু মানসিকভাবে কষ্ট পাই যে কেন এইভাবে আমার আম্মু এই কাজটা করলো। এটা কষ্ট পাওয়ার পরে আমি তখন এই বিষয় নিয়ে তো আম্মুর সাথে এমনি কম কথা বলি, খুব বেশি একটা কথা বলি না, জাস্ট প্রয়োজন ছাড়া আমি আমার আম্মুর সামনেও পড়ি না, শুধুমাত্র প্রয়োজন হলেই কথা বলি, আদারওয়াইজ কোনো কথা বলি না। আমি আমার মতো করে আমার নিজের দূরত্ব বজায় রেখে আমি তখন চলাফেরা করি। দেখলাম যে না, এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মা, মানে আমার মা বা বাবাকে খুব ভালোবাসে, এটা কিন্তু সত্য। শামসুল হক সাহেবকে এত ভালোবাসে যেটা একটা মানে স্ত্রী তার ওয়াইফকে, মানে কোনো স্বামী বউ তার স্বামীকে অতটা ভালোবাসে না, আমি আমার জীবনে দেখি না, কিন্তু আমার আম্মুর জীবনে এতটা ভালোবাসে। উনি না খেলে আমার আম্মু খায় না, উনি না ঘুমাইলে আমার আম্মু ঘুমায় না, উনি একটু অসুস্থ হলে আমার আম্মু যেন পাগল হয়ে যায়, মানে জাস্ট ওনার একবার জ্বর হয়েছিল, আমার আম্মু মানে ওনাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করবে এমন অবস্থা হয়ে গেছে যে বিদেশে নিয়ে যাবে, মানে জ্বর কেন বাংলাদেশে ভালো হয় না, মানে একটা না কয়েকদিন জ্বর ছিল 10-15 দিনের মতো, ওই সময় একটা ভাইরাস জ্বরের মতো হয়েছিল, মানে সবাই জ্বরে আক্রান্ত। তা আমার মা বলতেছে ওখানে বিদেশে নিয়ে যাবে, মানে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করবে, যে জ্বর ভালো হচ্ছে না কেন, মানে এত পরিমাণের ওনাকে আমার আম্মু ভালোবেসে ফেলছে বাই দ্য ওয়ে। তো ওইভাবে তখন পড়ে আছি, দেন এইভাবে যখন সম্পত্তিগুলো আমি লিখে দিল তখন মানসিকভাবে এমনি কষ্ট লাগে, যেটা আমি আমার মায়ের একমাত্র সন্তান, এখন আমার মা পুনরায় আবার বাচ্চা কাচ্চা হবে, আমার মা কিন্তু আবার প্রেগনেন্ট হয়েছে।
তো বেবি হবে, তো আমার আম্মুর বেবি হবে, তো ওই পর্যায়ে মানে ওনাকে দিয়ে দিল। বিষয়গুলো আসলে আমার কাছে ভালো লাগে নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মুর বাচ্চা হওয়ার 14 দিন আগে আমার আম্মুর পেটের ভিতরে বাচ্চাটা মারা যায়। মানে বেবি মারা যায়, যেহেতু বয়স হয়ে গেছে, নাকি বয়সের কারণে কেন মারা যায় জানি না। আম্মুকে খুব কষ্ট করে মৃত বাচ্চা বের করে আমি তখন মাটি টাটি দিয়ে দেয়। যাই হোক, বিষয়টা এভাবে। কিন্তু এখনই ওই মুহূর্তে আমার আব্বু বলতেছে যে আমি নাকি আল্লাহর কাছে দোয়া করছি যেটা আমার ওই ভাইটা মারা যায়, আমার ওই আম্মুর পেটের বাচ্চাটা মারা যায়, এই জন্য নাকি আমার আম্মুর পেটের বাচ্চাটা মারা গেছে। এবং আমার ওয়াইফকেও তিনি ভালোভাবে দেখছে না, মানে শামসুল হক সাহেব আমার বউকেও বলতেছে যে আমার বউ নাকি আমার আম্মাকে কী খাওয়াই দিছে, মানে আমার আম্মাকে কিছু একটা খাওয়াই দিছে। এবং একইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমার আম্মু মারা যায়, মানে আমার আম্মুর পেটের বেবিটা মারা যায়, এই জন্য নাকি বাচ্চাটা মারা গেছে। মানে তিনি মানে কেমন করে জানি আমাকে আর আরিয়ানাকে ওই সময় সহ্য করতে পারে না। তো তখন আমার কাছে মনে হলো যদি সম্পদ তো ওনার নামে লিখে দিছে, এই জন্যই মনে এগুলো করতেছে। তা আমি তখন আমার আম্মুর সাথে ঝগড়া করি যে আম্মু তুমি কেন মানে ওনারে বিয়ে করে ওনার নামে তোমার সমস্ত সয় সম্পত্তি লিখে দিলা, আমি তো তোমার সন্তান, কেন লিখে দিলা? তো বিষয়গুলো নিয়ে তখন পারিবারিকভাবে এক ধরনের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, শুধুমাত্র জায়গা সম্পত্তি নিয়ে। আমার আম্মুর সাথে আমার ঝগড়া হয়, এবং আমার একইভাবে শামসুল হকের সাথে আমার আম্মুর ঝগড়া হয়। আর আমার ওয়াইফ তো আমার মতো করেই আছে, সে আমার মতো করে পড়ে আছে। এভাবে সময়গুলো কাটতেছে। তখন চিন্তা করতেছিলাম যে কী করা যায়। আমি কিন্তু শুধুমাত্র এই ভয়ে আমার নানার ওই মুদির দোকান, আমি তখন মুদির দোকান বলতে এটা একটা মুদির দোকান না, শপিং মার্কেটের মতো আর কি, মানে শপিং শপ, এখানে সব কিছুই পাওয়া যায়, মিনি মার্কেট। তো আমি কিন্তু ওই দোকানেও খুব একটা বসতাম না, ওখানেও খুব একটা যাইতাম না, কারণ আমার আম্মু যদি কিছু বলে বা আমার আব্বাকে এখন সব কিছু দেখাশোনা করে তিনিই করুক, আমি আলাদা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, এর ভিতরে আমি নাই। কিন্তু ভাই সেই ঘুরে ফিরে একই কথা হলো। তো এই বিষয় নিয়ে উনি তখন খুব টেনশনে পড়ে যায়, মানে আমার আব্বু শামসুল হক সাহেব খুব টেনশনে পড়ে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মানে কেন ওনার বাচ্চাটা মারা গেল, মানে ওনার তো একটাই ভেবে হচ্ছিল আমার আম্মার পেটে বেবিটা মারা যাওয়ার পর উনি খুব মানসিকভাবে কষ্ট পাওয়ার পরে তিনি খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, একইভাবে দোকানে যায় না, এবং কীভাবে জানি প্রচুর টাকা নষ্ট করে, মানে টাকা উনি ইনকাম করে ঠিক আছে, দোকান থেকে সব টাকায় প্রায় নষ্ট করে দেয়, ওনার কাছে কোনো টাকা পয়সা উনি রাখে না, মানে খুবভাবে টাকা পয়সা খরচ করতেছে, মানে খরচ করতেছে বলে কী করে উনি জানে। এবং এক ধরনের নেশা করতে শুরু করে, মানে হঠাৎ করে নেশা করতে শুরু করে, বাসার মধ্যেও নেশা করে, বাসার বাইরেও নেশা করে। এই মানুষটা কিন্তু অত্যন্ত ভালো ছিল, এতটাই ভালো ছিল যে ভালোর বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। কিন্তু হঠাৎ করে আমার আম্মুর বেবিটা মারা যাওয়ার পরে উনি পরিপূর্ণভাবে পাল্টে যায়, সম্পূর্ণভাবে পাল্টে যায়, এবং এমন একটা অবস্থার মধ্যে উনি গিয়ে দাঁড়ায়। ওই সময় ওনাকে দেখার পরে আমি তখন জাস্ট অবাক হয়ে যায় যে কি সেই মানুষটা, যে মানুষটা কিনা মানে আমাকে এত ভালোবাসতো এবং নিজে দৌড়ে গিয়ে আমার বউকে মানে আরিয়ানাকে আমাকে বিয়ে করায়। অবস্থা খুব খারাপ হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, শুকিয়ে যায়, প্রচণ্ড রকমের শুকিয়ে যায়, এবং নেশা করে, সারা রাত জেগে নেশা করে। তো আমার আম্মু তখন খুব টায়ার্ড হয়ে যায়, আম্মু ওনাকে বুঝায় যেগুলো ভুল করতেছো, অন্যায় করতেছো, এবং এসব তুমি করা বন্ধ করো, এটা ওইটা। এরই মাঝে আমার নানা ভাইও মারা যায়। তো আমার নানা ভাই যখন মারা যায়, আমার নানা ভাইয়ের লাশটা পর্যন্ত উনি মাটি দেয় না, মানে শামসুল হক আমার আব্বা, তিনি আমার নানা ভাইয়ের লাশটা পর্যন্ত মাটি দেয় না, মানে যে নানা ভাইয়ের কারণে উনি এত কিছু পাইলো, এত সয় সম্পত্তি, জায়গায় সম্পত্তি সবই তো আমার নানা ভাইয়ের, উনি পেয়ে গেছে। তো সেই উনি আমার নানা ভাইয়ের কবরে পর্যন্ত এক মুঠো মাটি দিতে যায় না। এবং আমার নানা ভাই যেদিন মারা যায় উনি সেদিন প্রচণ্ড রকমের নেশা করে, মানে উনি একটা রুম রাখে, ওই রুমের ভিতরে শুধু উনি নেশা করবে, এটা ওনার নেশা রুম। এখানে বাংলাদেশি যত রকমের নেশা আছে উনি ওই ধরনের নেশাগুলো করবে, কিন্তু নারীর প্রতি কোনো নেশা নাই, যে কোনো মেয়েকে নিয়ে আসবে এরকম না, জাস্ট মাদক নেবে, মাদক সেবন করবে। ওই রুমটা উনি এই কারণে ব্যবহার করে। নানা মারা গেল, আমরা সবাই কান্নাকাটি করি, আমার খালামুনি পর্যন্ত কানাডা থেকে চলে আসছে। তা আমার খালাও তো অনেক সয় সম্পত্তির মালিক, কিন্তু আমার খালাম্মা ওই কোনো সয় সম্পত্তি চায় না, সে আমার নানার কবরে মাটি দিচ্ছে, কান্নাকাটি করছে, মানে প্রচণ্ডভাবে আমার নানাকে আমার খালামুনি ভালোবাসতো। আমার নানাকে আমরা ফ্রিজের মধ্যে রাখছিলাম যাতে খালামুনি আসা পর্যন্ত লাশ ভালো থাকে, আমার খালামুনি আসলে মাটি দিব। তো এই যে লাশ মাটি দিল না, 2-3 দিন হয়ে গেছে, আমার আব্বা মানে শামসুল হক আমার নানার কবরে মাটি দিল না, এটা আমাকে খুবভাবে মর্মাহত করে, মানে আমাকে অনেকভাবে কষ্ট দেয়। যে মানুষটা আসলে তো একটা বেইমান, সে তো ভালো না, একটা ভালো মানুষ হলে তো সে এই ধরনের কাজটা করতে পারতো না, একটা বেইমান হওয়াতে তো সে আমার নানাবের কবরে মাটি দিল না। তখন থেকে খারাপ লাগা কাজ করতেছে। আমি ওনার সাথে খুব একটা কথা বলি না, দূরত্ব বজায় রাখি, দূরে দূরে থাকি, এবং দেখলেও কথা বলি না ওরূপভাবে। তো উনি তখন মানসিকভাবে এক ঘরোয়া হয়ে যায়, এক ঘরের ভিতরে থাকে, ওইখানেই ঘুমায়, ওইখানেই খায়, দোকানপাটও দেখে না, ব্যবসা বাণিজ্য দেখে না, দোকানপাট সব কিছু ছেড়ে দিছে, একটু অন্যরকম হয়ে যায়। শুধু হ্যাঁ, একটা সময় সন্ধ্যার সময় বের হয় গাড়ি নিয়ে, কোথায় যে যায় উনিই জানে, এবং 3-4 ঘন্টা থাকবে, তারপর আবার চলে আসবে, আবার গাড়ি নিয়ে যাবে, 3-4 ঘন্টা থাকবে, চলে আসবে। কোথায় যে এটা উনি জানে, আমি জানি না, মানে আমরা কেউ জানি না। পরে একদিন আম্মু আমার কাছে এসে খুব কান্নাকাটি করে যে আম্মু শখ করে ওনাকে বিয়ে করছে, উনি খুব ভালো ছিল, শিক্ষিত একটা লোক ছিল, দেখতে শুনতেও ভালো ছিল, সর্বদিকে এরকম একটা পারফেক্ট মানুষকে আমার আম্মু বিয়ে করছে, কিন্তু উনি এখন সারাক্ষণ নেশা করে, খায় না, ঘুমায় না, এখন কীভাবে কী করা যায়, আমার সাথে এটা আমার আম্মু আলাপ করে।
আলাপ করলে আমি তখন আরিয়ানাকে বিষয়টা বলি যে, আরিয়ানা, আমার আম্মু তো এটা বললো, এখন আব্বুর বিষয়টা তুমি কীভাবে চিন্তা করতেছো? আরিয়ানা তখন আমাকে বলে, একটা কাজ করো, অনেক তো হচ্ছে মানে সাইকোলজিস্ট আছে, মানে অনেক মানসিক ডাক্তার আছে, একটা মানসিক ডাক্তারের কাছে তোমার আব্বাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা মানসিক ডাক্তার দেখাও। একটা মানসিক ডাক্তারের কাছে নিলে হয়তো মানসিক ডাক্তারের কাছে উনি যখন ওনার কথাগুলো বলবে, মানসিক ডাক্তারটা ওনাকে একটা বুঝ দেবে, সেই জায়গা থেকে হয়তো তিনি ভালো হবে। এই কথা আমাকে বলে। তো ওই সময়টাতে আমার বউয়ের কাছে একটা রেকর্ডিং সিস্টেম, একটা মানে ও একটু মানে দেশি দুষ্টুমি ছিল, তো একটা মানে ডিভাইস ছিল যেটা দিয়ে রেকর্ড করা যেত, একদম ছোটো, এটা দেখা যায় না, কোথাও রেখে দিলেও দেখা যাবে না, এটা রেকর্ডিং ডিভাইসটা। তো এটা ওর কাছে আছে। তো আমি তখন আমার আব্বুকে বললাম, মানে খুব ভালো হইলাম 2-1 দিনে। আরিয়ানা বলে যে তুমি ওনার সাথে একটু ভালো হও, ভালো করে কথা বলো। তো আমি নিজে ওনার সাথে ভালো করে কথা বলি, হইয়া 2-3 দিনের মতো একটু মোটামুটি ভালো হইলাম, খুব একটা ভালো হইলাম। হওয়ার পরে আমি তখন অনেকে, কিন্তু আমি এর আগে কখনোই আব্বু ডাকতাম না, কিন্তু ওনার এই অবস্থা থেকে আমি পরে ওনাকে আব্বু ডাকি। এবং আম্মু যখন আমার কাছে কান্নাকাটি করে, আরিয়ানা যখন আমাকে বোঝে, আমি তখন আব্বু বলে যে, আব্বু তোমার তো আসলে দিন দিনে খুব অবনতি হচ্ছে, মানসিকভাবে অনেকটা ভেঙে পড়তেছো, তো দোকানপাটও দেখো না, ব্যবসা বাণিজ্যও দেখো না, তুমি খুব খারাপ অবস্থায় আছো, চলো আমি তোমাকে একটা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবো। উনি বলে কি, আমি মানসিক রোগী নাকি যে আমি মানসিক ডাক্তারে যাবো, তুই কি আমাকে পাগল মনে করিস? মানে ওনার জায়গা থেকে উনি যা যা পারতেছে বলতেছে। আমি তখন বললাম যে, দেখেন, আপনি আমার সাথে রাগারাগি করেন, আপনি আমার সাথে চলেন, একটা মানসিক ডাক্তারকে আপনাকে দেখাইতেও হবে, কিছু না কিছু তো একটা আপনার হয়েছে, তা না হলে তো আপনি এরকমটা করতেন না, চলেন আমি একটা মানসিক ডাক্তার দেখাই। উনি যেতে রাজি হয় না, তা আম্মু বুঝায়, আরিয়ানাও বুঝায়, যা বুঝান না ওরকম করে বুঝায়। আমি তখন ওনাকে নিয়ে একটা মানসিক ডাক্তারের কাছে যাব। ওই সময় আরিয়ানা আমাকে করলো কি, ওই ডিভাইসটা আমাকে দিয়ে দিল, বললো উনি যখন ভিতরে ঢুকবে তুমিও সাথে ঢুকবা, ঢুকার পরে ইনি মানে সাইকোলজিস্টের সাথে কথা বলবে, তুমি এই রেকর্ডিং ডিভাইসটা কোথাও না কোথাও রেখে চলে আসবা। আমি বললাম এতে, কারণ আরিয়ানা বললো যে আমি যা বলছি তুমি তাই করো। তো রেকর্ডিং ডিভাইসটা আমার হাতে দিলাম, তখন ডিভাইসটা নিয়ে গেলাম। যাওয়ার পরে একটা সায়েন্টিফিক মানে আপনার মানসিক ডাক্তারের কাছে গেলাম চট্টগ্রামের ওখানে। যাওয়ার পরে মানসিক ডাক্তারের চেম্বারে ঢুকে ওনাকে আমি বসাইলাম, আব্বুকে বসে আমিও বসলাম। পরে ডাক্তার আমাকে বলতেছে যে, আমার আব্বুকে বলছে, আপনি কি আপনার ছেলের সামনে কথা বলতে পারবেন? আমার আব্বু বলে না। তা আমাকে বলে যে, তাহলে আপনি বাইরে যান, এটা বলে। তো ওই সময় আমি কী করে, আমার আব্বুর, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারের সামনে যে টেবিল ছিল, টেবিলের নিচে আমি তখন এই ডিভাইসটা অন করে রেখে দিয়ে বাইরে চলে আসি। অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার মতো উনি ওই সাইকোলজিস্টের সাথে আমার আব্বু কথা বলে, মানসিক ডাক্তারের সাথে কথা বলে, সমস্ত কিছু বলার পরেই দেন আমি তখন আব্বু তখন বেরিয়ে আসার আমি তখন ম্যাডামের সাথে মানে কথা বলার জন্য যাই যে, ঠিক আছে আমার আব্বু যা যা বলছে আমি একটু মানে মানুষের সাথে শেষ আমি চলে যাচ্ছি, এটা পরিচয় হওয়ার জন্য গিয়ে আমি তখন ওই ডিভাইসটা তখন নিয়ে আসি টান দিয়ে, এটা পকেটে পরে দেন আমি তখন চলে যাই বাসায়। গিয়া রাতের বেলায় তখন আমি আর আমার বউ মিলে ডিভাইসের কথাগুলো শুনি, মানে রেকর্ডিংয়ে কী হয়েছে কথাগুলো শুনতেছি। বাইরে ভাই ওই সময় রেকর্ডিং অন করে যে কথাগুলো শুনতে পাই, যে মূলত আমার আব্বা এইভাবে পাগল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার আব্বা তমাহক নামের এক মেয়ের ফাঁদে পড়ে, যার কিনা একটা বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে হাজব্যান্ডের সাথে থাকে না, সেখান থেকে সে চলে আসে ডিভোর্সি ওই তমাহক মেয়ের সাথে আমার আব্বু এক ধরনের প্রেমের সম্পর্কে জড়ায়, এবং জড়ানোর পরে ওই মেয়েটা আমার আব্বুর সাথে শারীরিক সম্পর্ক করে, এবং শারীরিক সম্পর্কের একটা সূত্র ধরে ওই মেয়েটা আমার আব্বুর সমস্ত মানে শারীরিক সম্পর্কে মানে কিছু ভিডিও করে ফেলে আর কি, অন্তরঙ্গ কিছু ভিডিও করে ফেলে, এবং ভিডিওগুলো খুবই মানে কঠিনভাবে করানোর পরে এই মেয়েটা করে কি, এই জিনিসগুলো দিয়ে আমার আব্বুকে ব্ল্যাকমেল করে। আমার আব্বু যেগুলো নিজের মুখে স্বীকার করে ওই মানসিক ডাক্তারের কাছে, যে কেন তার ভিতরে মানসিক চাপ চলে আসছে, এটা থেকে বাঁচার উপায় কী, এগুলো বলে দেয়। এবং অবভিয়াসলি আমার আব্বুকে হুমকি দেওয়া হয়, ওই মেয়ে নাকি আমার আব্বুকে অলওয়েজ হুমকি দেয়, যেমন 2 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, টাকা দাও। আমার আব্বা তখন তাকে টাকা দিতেই থাকে, অনর্গল টাকা দিতেই থাকে, যখন যত টাকা বলে তত টাকাই বলে। এবং অবাক হয়ে গেলাম এটা শোনার পরে, ওই মেয়ে নাকি আমার আব্বাকে কীভাবে বশ করে পর্যন্ত আমার নানার যেই শপিং মলটা ছিল, মানে আমাদের যে মার্কেটটা ছিল, মুদি দোকান আমরা যেটাকে বলি, ওই পুরো দোকানটাই নাকি আমার আব্বা ওই মেয়ের নামে লিখে দেয়, মানে তমাহকের নামে লিখে দেয়, এবং ওই দোকানও নিয়ে যায় এবং প্রতি মাসে আমার আব্বার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। আব্বা এই মানসিক চাপগুলো নিতে পারতেছে না, যার জন্য আব্বা এরকম নেশা করতেছে, পাগল হয়ে গেছে। তা আমাদের ধারণা ছিল যে আমার আব্বু সম্ভবত আমার এই মানে আমি যে আব্বুর সাথে ঝগড়া করি, আম্মু যে ঝগড়া করে, এবং এই জন্য মনে হয় আব্বু এরকম হয়েছে। কিন্তু আমরা ওই মানসিক ডাক্তারের কাছে আমার আব্বুর যখন কথাগুলো রেকর্ড করি, তখন জানতে পারি যে না, আমার আব্বার আসলে ওরকম কোনো সমস্যা না, মূলত আমার আব্বা একটা মানুষ নামক প্রতারণার ফাঁদে পড়ছে, এবং সেই প্রতারণার ফাঁদে পড়ে আমার আব্বার অবস্থা তখন এতটাই খারাপের দিকে যাচ্ছে। তো ভাবলাম যে সেই সময়টাতে কী করা যায়। আরিনাও খুব টেনশনে পড়ে গেল, আমিও খুব টেনশনে পড়ে গেলাম। সারাটা রাত আমরা দুজনে ঘুমাই নাই।
সকালে আমি বললাম জানি না কী করা যায়, তুমি আমাকে বলো। তো আমাকে বলো আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। পরে আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পরেই অফিস করতেছি। তো এইভাবে আমার একটা ফ্রেন্ড আছে আমার অফিসেই, ওর বাড়িও চিটংয়ে, হাবিব ছিল ওর নাম। তো হাবিব বললাম, তখন হাবিবুল্লাহকে ডাকলাম, ডাইকা ও আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড আর কি, মানে আমার পারিবারিক যত সমস্যা হোক, যত ঝামেলা হোক, আমার সাথে সব কিছু শেয়ার করে ও আমাকে ভালো বুদ্ধি দেয়, মানে সাজেশন দেয় যে এভাবে কর ওভাবে কর। ভালো একজন বুদ্ধি দেওয়া মানুষ। তা আমি তখন ওর কাছে বললাম যে বন্ধু দেখ, এই ঘটনা আমি তো এরকম একটা বিপদে পড়ছি, মানে আমার আব্বা এরকমের কিছু কাহিনী করে ফেলছে, এখন কি করা যায়, বা তুই আমাকে একটা ভালো বুদ্ধি দে। আমার এই বন্ধু তখন আমাকে বলতেছে, দেখ আসলে আমার মাথায় তো এই নিয়ে কোনো আইডিয়া নেই, বা এই বিষয়ে আমি কোনো কিছু তোকে মানে ডিটেলসে বলতেও পারবো না, বাট আমি তোকে একটা বিষয় বলে রাখি যে এরকম মেয়ের ফাঁদে তোর আব্বা পড়ছে, এই জায়গা থেকে এই লোকটাকে ওঠা খুব কঠিন হয়ে যাবে, মানে সহজে উঠতে পারবে না, কারণ এই ধরনের মেয়েগুলো খুব ডেয়ারিং হয় এবং তারা তোর আব্বাকে ক্যাপচার করে ফেলছে। কীভাবে কী করবি আমাকেও বলে। আমি তখন বললাম যে তুই আমাকে একটা ভালো বুদ্ধি দে যে কীভাবে আমি এটা থেকে আমার আব্বাকে বাঁচাইতে পারি। ও আমাকে বলে, দেখ তুই কিন্তু দেখতে অনেক সুন্দর, আমি কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিলাম এবং আমার বডি ফিটনেস অনেক ভালো ছিল, আমি জিম করতাম, অলওয়েজ এই জিমে যাইতাম এবং নিজের স্কিনের প্রতি, নিজের চেহারার প্রতি খুব যত্নবান ছিলাম, ওদের দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম। তো আমাকে বলে তুই কোনো না কোনোভাবে এই তমাহকের আইডি বা কোনো কিছু নিয়ে ওই তমাহকের সাথে তুই কোনো একটা রিলেশন তৈরি কর, যেভাবে তোর আব্বাকে এই মহিলাটা ফাঁসাইছে একইভাবে তুই মহিলাকে ফাঁসাইয়া তোর আব্বার কাছ থেকে মহিলাটাকে নিয়ে আয়, আমি আশা করি যে তুই এটা করতে পারবি। তো আমার বন্ধু, এবং সে আমাকে বলে যেটা তুই কিন্তু তোর বউকেও বলিস না, কারণ তোর বউকেও যদি এই কথাটা বলিস তোর বউ কিন্তু বিষয়টা ভালোভাবে নেবে না, এবং একটা পর্যায়ে দেখা যায় যে তোর বউ তোকে সন্দেহ করে পুরোটা সংসারে ভাঙাই দিবে। তো বিষয়টা কাউকে না বলে তুই খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে কাজ কর এবং যেভাবেই পারিস তুই এই বিষয়টা নিয়ে সামনের দিকে অগ্রসর হ। আমার বন্ধু আমাকে এই কথাটা বললো। হাবিব এটা বলার পরে আমি তো তখন বাসায় আসার পরে ভাবতেছিলাম যে হাবিব আমাকে যেটা বললো এটা তো সত্যিই কথা, মানে খারাপ তো বলে না, ঠিকই বলছে, তাহলে কী করা যায়, মানে কীভাবে কী করা যায়, আমি তখন চিন্তা পড়ে গেলাম। ভাবতেছি পরে আমার আব্বাকে তো আমি আর কোনো কিছু বলি না, আমি তখন আব্বুর ফোনটা নেওয়ার জন্য ট্রাই করতেছি। একদিন যেভাবে হোক আব্বুর জিমেলটা আমি হ্যাক করে ফেলি, মানে বিভিন্ন ওয়েতে আব্বুর জিমেলটা হ্যাক করি এবং আব্বুর জিমেলে যত ফোন নাম্বার ছিল, আব্বুর ফোনে যা ইনফরমেশন ছিল আমি সব কিছু নিয়ে নিই এবং একটা পর্যায়ে ওই তমাহকের নাম্বারটা আমি নিয়ে নিই, ফোন নাম্বারটা এবং তার যে ফেসবুক আইডি ছিল সেটাও। তো নিয়ে নেওয়ার পরে আমি তখন ওই তমাহকের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং সেখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে সেটা হচ্ছে আমার আব্বা কিন্তু এখানে আরেকটা বিষয় লুকাইছে, মানে লুকাইছে বলতে এইটা, আমার আব্বা কিন্তু এই তমাহকের কাছে বলে না যে আমার আব্বা বিয়ে করছে। আমার আব্বা এই তমাহকের কাছে বলছে যে তিনি একটা মেয়েকে খুব ভালোবাসতো এবং অত বেশি ভালোবাসতো যা আব্বা বলে বোঝাতে পারবে না, যেগুলো আমি আব্বার জিমেল হ্যাক করার পরে পাইছি আর কি। তো কিন্তু ওই মেয়েটার সাথে আমার আব্বার সম্পর্ক হওয়ার পরে মেয়েটা আমার আব্বাকে ধোকা দেয় এবং ধোকা দেওয়ার পরে আমার আব্বা লাইফে আর কাউকে বিয়ে করে নেই, আমার আব্বা একাই জীবনযাপন করতেছে এবং যে দোকানটা আছে এই দোকানটাই, মানে আমার যিনি নানা আছে তিনাকে আমার বাবা পুরো বাপ বানায় ফেলছে, যে আমার নানার সন্তান আমার বাবা এবং আমার যে মা সেটা তার বোন। এই পরিচয় দিয়েই তমাহকের সাথে আমার আব্বা রিলেশন করেছে, জানি না কেন কীভাবে রিলেশন করে, এই পরিচয়গুলো এইভাবে। তার মানে তমাহকও কিন্তু জানে না যে আমার আব্বা ম্যারিড ছিল এবং আমার আব্বার সন্তান আমি, এটা কিন্তু জানে না। তো সেই জায়গা থেকে তমাহককেও কিন্তু আমার আব্বা ঠকাইছে। এইভাবে কথাবার্তা, মানে এই জিনিসগুলো আমি পাওয়ার পরে আমি তমাহকের সাথে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং তিনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। ওই সময় কিন্তু তিনার মনটাও ভালো ছিল না, তিনি আমার আব্বাকে বলে যে তুমি আসো আমার সাথে সংসার করো, আমরা একসাথে থাকি, কিন্তু আমার আব্বা এটা তো করবে না। আমার আব্বা যাইতেও পারতেছে না, কারণ আমার আব্বা যে তমাহককে ভালোবাসে না তাও কিন্তু না, এই তমাহককে কিন্তু আমার আব্বা অসম্ভবভাবে ভালোবাসে, মানে এত ভালোবাসে যে সারা পৃথিবী একদিকে তমাহক একদিকে, কিন্তু তার সাথে গিয়ে তো আমার আব্বা সংসার করতে পারবে না, কারণ তার সাথে গিয়ে সংসার করতে গেলেই তো আমার আম্মা ঝামেলা করবে। এই টেনশনেই পরে লোকটা কিন্তু পাগল হয়ে যাচ্ছিল। তো এরকম একটা চিন্তা ভাবনার ভিতরে এবার আমি আস্তে আস্তে তমাহকের সাথে ফেসবুকে প্রথমে কথাবার্তা বলি, এক কথা দুই কথা বলতে বলতে তার সাথে মোটামুটি অনেকটা ভালো সম্পর্ক হয়। এই কেমন আছেন, ভালো আছেন কিনা, কোথায় থাকেন আপনি, সে চিটংয়েই থাকে। তো ওরকম করে কথাবার্তা বলে আমি একদিন তাকে অফার করলাম যে আমরা একদিন দেখা করতে পারি, মানে এটা প্রায় 15-20 দিন পরে একটু দেখা করি, যেহেতু আমরা ফেসবুক ফ্রেন্ড। তো তিনি আমাকে খুব অ্যাকসেপ্টেবল বললো যে ঠিক আছে ওকে ফাইন আমরা দেখা করি। পরে চট্টগ্রামের একটা রেস্টুরেন্ট আমি তাকে নিয়ে বসিয়ে তার সাথে কথাবার্তা বলি, অনেকক্ষণ কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে যেটা জানতে পারলাম সে খুবই ফ্রেন্ডলি, মানে অতিরিক্ত ফ্রেন্ডলি, আমার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলে, খুব ঘনিষ্ঠভাবে কথা বলে, খুবই মিশে কথা বলে, মানে প্রচণ্ড রকমের আমার সাথে তার মিশা, আমার সাথে কথা বলা। কিন্তু সে বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে আমার সাথে জড়াতে চায় না, কোনো প্রেম ভালোবাসাতেও না, এবং তাকে আটকানোর জন্য যে জিনিসগুলো আমার দরকার ওই জিনিসগুলো সে আমাকে বিয়ে ছাড়া দেবে না, তাকে বিয়ে করতে হবে।
তো আমি তখন কি করব? আমার আব্বুও কিন্তু তাকে একইভাবেই বিয়ে করছে এবং বিয়ে করার পরেই কিন্তু সব কিছু হয়েছে। তো আমি তখন ভাবতেছিলাম যে কীভাবে কী করা যায়। আমি অ্যাজ এ ফ্রেন্ডলি আমার ওই বন্ধুর সাথে আবার যোগাযোগ করি, বন্ধুর সাথে কথা বলি। আমার বন্ধুকে আমি বললাম যে আমি কী করবো। আমার বন্ধু বলে তুই বিয়ে করে ফেল। আমি বললাম যে আরে বেটা, বিয়ে করে ফেললে তো হিসাব করলে তো আমার মা হয়, সৎ মা। আর বন্ধু আমাকে বলে আরে বেটা, এই তোর যে সৎমা বলতে আসো সেই তমা হোক তোর নানার সমস্ত সয় সম্পত্তি নিয়ে নিছে, কয়েক কোটি টাকা জায়গা নিয়ে নিছে। তুই বেটা 5-10 লাখ টাকা কাবিনে বিয়ে করে ফেল, প্রয়োজনে 2 দিন পর ছেড়ে দিবি। বিয়ে করে তাকে এমনভাবে আটকা যাতে তোর বাবাকে সে সম্পত্তি ফিরিয়ে দিতে বাধ্য হয় এবং তোর বাবার পায়ে গিয়ে সে ক্ষমা চায় এবং তোর নানা সম্পত্তিগুলো তুই রক্ষা করতে পারিস। হাবিব আমাকে বুদ্ধিটা দেয়। দিলে পরে আমি তখন হাবিবের কথা মতো একইভাবে আমি আমার এই সৎমা তমাহকের সাথে রিলেশন শুরু করি এবং রিলেশনের এক পর্যায়ে সে বিয়ে ছাড়া তার শরীরে হাত দিতে দেয় না। মানে আগে বিয়ে করতে হবে তারপর সব কিছু, তার শরীরে হাত দিতে দেয় না। এবার আমি কী করলাম, তার সাথে আস্তে আস্তে মিশতে শুরু করলাম এবং একটা পর্যায়ে আমি তাকে বিয়ে করে ফেললাম। কাবিন করলাম 5 লাখ টাকা, 5 লাখ টাকা কাবিনই বিয়ে করছি। আমার কথা হচ্ছে তাকে তো আমার লাগবে, তাকে ধরার জন্য তো আমার কিছু জিনিসের প্রয়োজন। এবং বিয়েটা করার পর তার সাথে আমি শারীরিক সম্পর্ক পর্যন্ত করলাম। আমি জানি এটা আমার অন্যায় অপরাধ, কিন্তু তারপরেও শুধু আমার বাবাকে বাঁচানোর জন্য, বাবাকে সে মানসিকভাবে এতটা প্রেশার দিচ্ছিল যে আমার আব্বা এই জিনিসগুলো নিতে পারতেছিল না, মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিল আব্বা। তো তাকে আমি বিয়েটা করি। করার পরে একটা পর্যায়ে 1 বছরের মতো আমরা সংসারও করি। তাকে আমি আলাদা একটা ফ্ল্যাটে ভাড়া রাখি। সে কিন্তু ওই সময় আমার আব্বার কাছ থেকে অনেকটা সরে গেছে। মানে আমার আব্বার সাথে ফোনেই কথা বলে, কিন্তু অন্য কোনোভাবে আব্বুর কাছে যায়ও না, আব্বুর সাথে কোনো সম্পর্কও নাই। সে কিন্তু তখন আমাকে ভালোবেসে ফেলছে, মানে ফুললি সে আমাকে ওই সময় ভালোবাসে। তার সারা দুনিয়াটা একদিকে, আমি একদিকে। আমাকে প্রচণ্ড রকমের লাভ করে, বাট আমার আব্বার সাথে খুব একটা কথা বলে, জাস্ট কথাই বলে, বাট কোনো দেখাও করে না, অন্য কিছু না। আমার আব্বু এদিকে আরও পাগলামি করতেছে। আব্বার সাথে যখন দেখা হয় না, কথা হয় না, মানে দেখা হয় না আব্বুর কাছে, আব্বুরকে আসতে দেয় না, আব্বুর কাছ থেকে দূরে থাকতেছে। এরকম করে প্রায় 1 বছরের মাঝে আমি তখন হঠাৎ করে কিছু ভিডিও করে ফেলি, যারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা অন্তরঙ্গ যে সম্পর্কগুলো, ওগুলো আমি ভিডিও করে ফেলি। এই ভিডিওগুলো করার পরেই সম্পর্কের 9 মাসের মাথায় একদিন বিকালবেলা আমাকে ধরে বললাম যে তোমা, আমি তোমাকে কয়টা কথা বলবো, আমি আশা করি তুমি আমার প্রশ্নের জবাবগুলো খুব সঠিকভাবে দিবা এবং তুমি খুব ভালো করে কথাগুলো শুনবা। আমাকে বলে হ্যাঁ শুনবো তো, কী কথা তুমি আমাকে বলো, কোনো সমস্যা নাই তো। আমি বললাম তোমার শামসুল হক সাহেবকে। আমাকে বলে কেন, তুমি কী করে চিনো? আমি বললাম আমি যে প্রশ্নটা করলাম তুমি সেই প্রশ্ন উত্তর চাচ্ছ যে শামসুল হক সাহেবকে। ও আমাকে তখন বলতেছে যে তুমি কে? আমি বললাম যে তোমা, আমি যেটা প্রশ্ন করেছি তুমি আগে আমার প্রশ্ন উত্তর দাও, দেন আমি তখন বলবো। পর আমাকে বলে যে শামসুল হককে আমার জীবনটা নষ্ট করছে, ও আমার জীবনটা নষ্ট করছে। এ লোক বিবাহিত, সে আমাকে বলতেছে এগুলো, তোমা হক বলতেছে এ লোক বিবাহিত, সে বিবাহ করার পর আমার কাছে মিথ্যে বলে আমাকে বিয়ে করছে, আমার সাথে রিলেশন করছে এবং আজ আমার জীবনটাকে এইভাবে তছনছ করে দিয়েছে। আমার খুব ভালো জায়গায় বিয়ে হইতো, আমি দেখতে শুনতে অনেক সুন্দর, আসলেই তমা হক অনেক সুন্দর ছিল, আমার আম্মার চেয়েও 1000 গুণে সুন্দরী, এক কথায় সুপারস্টার সুন্দরী। তো এখন সে আমার জীবনটা নষ্ট করছে। আমি তখন বললাম যে তাহলে তো তুমি তাকে বিয়ে করছো এবং আমার সাথেও সংসার করতে, সেটা কীভাবে সম্ভব? আর কীভাবে সম্ভব? ও তখন আমাকে বলে যে তুমি এটা কী করে জানলা শামসুল হককে? আমি বললাম যে আমি যে কোনোভাবে তোমার ফোনের ইনফরমেশনে আমি জানতে পারছি, মানে ও যে ওনার সাথে মেসেজ করতো, কথা বলতো, এগুলো। তখনও আমার পা ধরে কান্নাকাটি শুরু করে, তোমা পা ধরে কান্নাকাটি শুরু করে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার সারা পৃথিবী একদিকে, তুমি একদিকে, তুমি যা করতে বলবো সব করবো, আর তুমি আমাকে ছেড়ে যেও না। কান্নাকাটি করতেছে। ও কিন্তু আমার সম্বন্ধে কিছুই জানে না, জাস্ট এটাই জানে যে আমি ওর ফোনের মাধ্যমে ইনফরমেশনগুলো পাইছি যে শামসুল হকের সাথে ওর একটা সম্পর্ক আছে। আমি বলি ওকে ফাইন, তো তুমি তো দুজনের সাথে সংসার করতে পারবে না, পারবা? ও বলে না পারবো না। তাহলে আমি বললাম এই লোককে কীভাবে ঝুলে রাখছো? ও বলে ওর একটা জায়গা ছিল, জায়গাটা আমার নামে লিখে দিছে এবং ও আমার সাথে খুব ভালোবাসে, মানে আমাকে অনেক ভালোবাসে, আমাকে না পাইলে মরে যাবে। আমি তখন বললাম প্রথমত হচ্ছে জায়গাটা তুমি তাকে ফিরিয়ে দিবা, আমার তো টাকা পয়সার অভাব নেই, আছে? ও বলে না, তো কেন তুমি অন্যের জায়গায় নিবা? তুমি যদি আমাকে অনেস্টলি ভালোবেসে থাকো তাহলে এই লোকের কাছ থেকে সম্পূর্ণভাবে তুমি ছেড়ে দিয়ে চলে আসো, এসে তুমি আমার সাথে থাকবা, এই লোককে পরিপূর্ণভাবে তুমি ছেড়ে দিবা, তার সাথে কোনো যোগাযোগ রাখবা না। ও তখন আমাকে বলি ঠিক আছে, আমি তোমার কথা মানবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাইতে পারবো না, কথা দাও। আমি বললাম ছেড়ে যাবো না, আই প্রমিস আমি তোমাকে ছেড়ে যাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি ঠিক আছে, আমি কালকে সকালে ওর সাথে দেখা করে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। এবং পরের দিন সকালবেলা দেখা হওয়ার পরে তোমার ডিরেক্টলি আমার আব্বাকে বলতেছে আমি তোমার জায়গায় সম্পত্তি সব ফিরিয়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। না, আমার আব্বা তো এইভাবে নিবে না, আমার আব্বু কিন্তু অনেক লাভ করে।
তো যার জন্য বলে আমি তোমার জায়গা রেখে তোমাকে বিয়ে করবো না, মানে বিয়ে করবো না বলতে তোমার সাথে যাবো না, আমি তোমার সমস্ত জায়গায় সম্পত্তি তোমার নামে লিখে দিব। এরপরে আমার আব্বা কিন্তু ওকে এটা বলছে তুমি বিদেশে চলে যাও, আমি তোকে বিদেশে পাঠিয়ে দিব, এখানে গিয়ে আমি তোমার সাথে থাকবো, মাঝে মাঝে প্রয়োজনে ইন্ডিয়া চলে যাও। দেন সে তখন আমার আব্বাকে একই কথা বলতেছে, আমি প্রয়োজনে ইন্ডিয়া চলে যাব, আগে তুমি তোমার জায়গা নিয়ে নাও। শপিং মার্কেটটা কিন্তু সে অ্যাট এ টাইম আমার আব্বার নামে ফিরিয়ে দিছে। এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার, সে যে এত সহজে আমার আব্বাকে সব কিছু ফিরিয়ে দিবে আমি এটা বুঝতেই পারিনি। কিন্তু একটা জিনিস সে বুঝে গেছে, সে আমাকে প্রচণ্ড রকমের লাভ করে ফেলছে ওই সময়, এত ভালোবাসছে যে আমার জন্য সে তার জীবনটাও দিতে পারবে। একইভাবে আমার আব্বাকে সব কিছু দিয়ে দিল, তার যত জায়গায় সম্পত্তি সে আব্বার কাছ থেকে নিচে সব দিয়ে দিছে, দিদি আব্বাকে পুরো মুক্ত করে দিছে। তার আব্বা মুক্ত হওয়ার পরেও আব্বা যেহেতু আমাকে ভালোবাসে এই জন্য আব্বা মানে নিজেকে ঠিক রাখতে পারতেছে না, পাগলামি করে হাত পা কাটে, তখন আব্বা ওই সাইকোর মতো। দেন আব্বা এবার ইনকোয়ারি করতে শুরু করে যে কেন তমাহক তার নামে সব কিছু ফিরিয়ে দিল, কেন সব কিছু দিয়ে তার কাছ থেকে এভাবে রিলিজ নিয়ে নিল, তার সাথে কথা বলে না। আব্বু ইনকোয়ারি করতে করতে আব্বু একটা পর্যায়ে বের করে ফেলে যে আমি তমাহকে বিয়ে করি, এটা আব্বু বুঝে ফেলে। এবং বুঝে ফেলার পরে আব্বু তখন বাসার ভিতরে প্রচণ্ড রকমের সিন ক্রিয়েট করে, এত ঝামেলা করে বলার মতো না, এত ঝামেলা করে। এবং ঝামেলা করে আব্বু তখন এই পুরো বিষয়টা আমার বউ আরিয়ানাকে জানায় দেয় যে তোর স্বামী এটা করছে, আরেকটা বিয়ে করছে। কিন্তু আব্বু এইটা বলে না যে এই তমাহককে আমার আব্বু আগে বিয়ে করছে এবং আব্বুকে বাঁচানোর জন্য আমি তমাহকের কাছে গিয়েছিলাম, এইটা না বলে আমার আব্বু তখন বলে আমার বউ আরিয়ানাকে যে আরিয়ানা তোমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করছে তমাহক নামের এক মহিলাকে। আমার বউ এই বিষয়টা আমাকে না বলে আমার বউ ভিতরে 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 ইনকোয়ারি করতে থাকে এবং ইনকোয়ারি করে আরিয়ানা একটা সময় বের করে ফেলে যে ইয়াস তমাহক নামের একটা মেয়েকে আমি বিয়ে করছি এবং মেয়ের কাছে আমি যাচ্ছি, তার সাথে আমার ফোনে কথাবার্তা বলা হচ্ছে, সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আরিয়ানা তখন আমার নামে একটা মামলা করে দেয়, থানায় গিয়ে মামলা করে দেয়। মামলাটা করার পরে আরিয়ানা আমার সংসার করবে না, ডিভোর্স করে দেয় আমাকে ডিভোর্স করে দেয় এবং ডিভোর্স করে দিয়ে আমার সংসার থেকে চলে যায়। এবং আরিয়ানা যেদিন চলে যায় ঠিক তার 2 দিন পরে আমার আব্বাও হঠাৎ করে কই জানি চলে যায়, আব্বাকে আর খুঁজে পাই না, বাড়ি থেকে বেরিয়ে যায়, মানে সব কিছু ছেড়ে আব্বা চলে যায়, সব কিছু ছেড়ে আব্বা তখন চলে যায়। এবং এই পুরোটা বিষয় এই আমি যে আমার বউ চলে গেল, আমার আব্বা মানসিকভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, পালিয়ে গেল, এবং তমাহকের সাথে আমি খুব একটা কথা বলতাম না, ওর কাছ থেকে আমি দূরে থাকতাম, মানে দূরে থাকতাম বলতে এই চাপে পড়ে খুব একটা কথা বলতে পারতাম না, যে পারিবারিক একটা চাপ আছে না, এই পারিবারিক চাপটা মাথায় নিয়ে আমি তার সাথে খুব একটা কথা বলতে পারতাম না। অ্যাট এ টাইমে তমাহকে তখন ইনকোয়ারি করতে করতে সমস্ত কিছু বের করে ফেলে যে মিস্টার শামসুল হকের ছেলে আমি সুজন এবং আমি আমার বাবার সম্পত্তি রক্ষা করার জন্যই তোমার সাথে রিলেশনে জড়াইছি। এই জিনিসটা তমা তখন জেনে যায় এবং তমা জিনিসটা সহ্য করতে না পেরে তমা একটা পর্যায়ে বিষ খায়, আত্মহত্যা করার জন্য বিষ খায়, তাকে হসপিটালে নিয়ে তার পরিবার অনেক কষ্টে পড়ে বাঁচে আনে, সে কিন্তু বাঁচত না, লাইফ সাপোর্টে ছিল, ওখান থেকে সে বেঁচে আসে। এদিক দিয়ে আমার বউ আমাকে ছেড়ে চলে যায়, একইভাবে বাবাও তখন বাড়ি থেকে পালিয়ে যায়, আর মা তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিল যে কীভাবে কী হচ্ছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট যা আছে সব তখন মানুষের হাতে চলে গেছে, মানুষ তখন সব কিছু দেখভাল করতেছে, আর তমা এই দিক দিয়ে আমার নামে মামলা করতেছে, মানে আমাকে পাওয়ার জন্য যাচা করা দরকার সব করতেছে। আমি তখন পাগল হয়ে যাচ্ছিলাম যে এদিক যাবো না ওই দিক যাবো, এদিক দিয়ে তমা পুলিশ পাঠায় বাসাতে, এটা করবে ওইটা করবে, মাও তখন পাগলামি করতেছে, মানে বাবা তো পালায়ে চলেই গেছে, বাবা কোথায় গেছে তার কোনো খবর নেই, আরিয়ানা আমাকে ডিভোর্স করে চলে গেছে। আমি তখন সর্বদিকে টেনশনগুলো নিতে না পেরে ইমিডিয়েটলি আমি তখন দুবাইতে লিভ করি, দুবাইতে চলে যাই। দুবাইতে চলে যাই 2019 সালের ফেব্রুয়ারিতে, 2019-এর ফেব্রুয়ারিতে তখন আমি দুবাইতে চলে যাই এবং দুবাইতে গিয়ে আমি তখন দুবাইতে থাকতে শুরু করি, আর বাড়িতে আসি না। এদিক দিয়ে তমা মামলা হামলা করতেছে, আমার আম্মুকে মারার জন্য আসতেছে, আমার আম্মু তোমাকে মারতেছে, তমা আমার আম্মুকে মারতেছে, মানে প্রচণ্ড রকমের একটা ঝামেলা। 2019 গেল, 2020 গেল, 2023 গেল, 24-এ পা দিয়েছি। এই সময়টা পর্যন্ত আমি তমাহক অন্য কাউকে বিয়েও করেনি, সে একইভাবে আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে, আমি গেলে সেইটা করবো ওইটা করবে, তার জন্য আমার জন্য তার সমস্ত সয় সম্পত্তি সে হারাইছে, আমার বাবার সমস্ত সয় সম্পত্তি সে ফিরিয়ে দিছে, সে আমাকে পাইলে মেরে ফেলবে, এবং একইভাবে সে চট্টগ্রামের কিছু কিলারকে ঠিক করে রাখছে যারা এয়ারপোর্টে আমি ঢুকা মাত্র আমাকে শ্যুট করে মেরে ফেলবে। আমার বউ আরিয়ানা অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তার মতো করে চলে গেছে, আমার মা জাস্ট পাগলের মতো রাস্তায় ঘুরতেছে। এই পর্যন্ত আমি আমার আব্বু শামসুল হকের কোনো সন্ধান পাই নাই। আপন ভাই লাস্ট 15 দিন ধরে আপনার জীবনের গল্পগুলোকে আমি পেয়েছি, গল্পগুলো শুনতেছি। আমি দুবাইতে একটা বিজনেস করি এই মুহূর্তে, গোল্ডের, খুব ছোটোখাটো ব্যবসায়ী, গোল্ড বিজনেসম্যান, গোল্ডের ব্যবসা করি, এবং প্রতিদিন রাতের বেলা আমি বাসার ছাদে গিয়ে নিঃসঙ্গভাবে আপনার জীবনের গল্পগুলো শুনি, মানে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমার আপন বলতে ঠিক এই সময় কেউ নাই,
আমার মাও একরকম মানসিক রোগী হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নানার পরে নানিও তখন দুনিয়া ছেড়ে চলে গেল, এবং আদৌ জানি না যে আমি আসলে কোন বাবার ঘরে জন্ম নিয়েছিলাম। মূলত আমার বাবাটা কে, কোন বাবার উরু থেকে আমি পৃথিবীতে আসছি এটা আমি জানি না। এবং তমাহক প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাকে ইনকোয়ারি করতেছে, এবং দুবাইতে আমাকে মেরে ফেলার জন্য পর্যন্ত সে লোক হায়ার করতেছে যাতে দুবাইতে আমাকে মেরে ফেলে। কোথায় যাব, কি করব, কোনো কিছুই জানি না। আপনার কাছে বিচার চাই না যে আপনি একটা বিচার করে দেন, তা নয়, শুধু আপনাকে এই কথাগুলো জানাইলাম। এবং আপনার কাছে অনুরোধ থাকবে আপন ভাই, আপনি যদি পারেন আমার গল্পটা তুলে ধরবেন। আমার বউ যদি কোনো জায়গা থেকে অন্তত একটা বারের জন্য এই গল্পটা শুনতে পায়, আমার বউ বুঝতে পারবে যে আমি আসলে পরিস্থিতির শিকার ছিলাম। পরিস্থিতি আমাকে এসব করতে বাধ্য করেছে, আমি আসলে ইচ্ছে করে এই কাজগুলো করি নাই। আমার বউ আমাকে ভুল না বুঝে যদি আরেকবার আমার বউ আমার জীবনে ফিরে আসে আপন ভাই, আমি আরিয়ানাকে যদি আরেকটাবার ফিরে পাই, তাহলে আমি সত্যি আমার জীবনটাকে আবার নতুন করে সাজাতে পারবো। আরিয়ানা যাকে বিয়ে করেছে ঠিক এই মুহূর্তে তার সাথেও আরিয়ানা খুব একটা ভালো নেই, আমি জানি। আমি আরিয়ানার খোঁজখবর নিয়েছিলাম, ওই লোকটার সাথে আরিয়ানা ভালো নাই। আরিয়ানা যদি ওই লোকটাকে ছেড়ে আমার কাছে চলে আসে, তাহলে হয়তো আমি জীবনে আবার ভালো থাকতে পারবো। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার জন্য দোয়া, ভালোবাসা। দূর প্রবাস থেকে সুজন। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা, রূপকথা। খুব অবাক লাগলো লাস্টের দিকে সুজন ভাই আজও বলে সে আরিয়ানাকে যদি পায় তাহলে তার জীবনটা অনেক সুখের হবে। কিন্তু এই বেটা এখনও এটা বুঝে না যে আরিয়ানাকে যদি সে পায় তাহলে আরিয়ানাকে এই মুহূর্তে যে লোকটা বিয়ে করছে তার অবস্থা কী হবে রে ভাই। আরিয়ানা এখন যা সংসার করছে তার অবস্থাটা কী হবে, এখন আরিয়ানাকে যে বিয়ে করছে তার অপরাধটা কী। আমরা সবসময় দুনিয়াতে নিজের বুঝটাই বুঝি ভাই, নিজের বুঝ বুঝিয়া অন্যের বুঝ কেমনি যে বলে খারাপ ভাষায় আমি আর বললাম না। মানে নিজের বুঝতে নিজে ভালো থাকার জন্য যা করা দরকার। আমি রাস্তায় মাঝে মাঝে দেখতে পাই যে 10 টাকা ভাড়ার জন্য সে মানে লাইনে হাজারো মানুষকে রেখে দিছে। সে মাঝে মাঝে হচ্ছে ঢাকা শহরে বা চিটাং শহরে, কুমিল্লা শহরে যে লোকাল বাসগুলো রাস্তায় চলে না, সে 10 টাকার ভাড়ার জন্য পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে। তার 10 টাকা লাগবে, আর বাকিদের পিছনে অ্যাম্বুলেন্সে একটা রুগী আছে, সে মারা যাক তাতে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু তার 10 টাকা লাগবে, তার ভাড়াতে 10 টাকা তার উঠাইতে হবে। কেন ভাই? আপনি এই সময় সুজন ভাইকে আমি কথাগুলো ফোনেও বলেছিলাম, ফোনে বলতে সরাসরি কথা হয়নি, সে আমাকে ইমেল করেছিল, আমি ইমেলে তাকে রিপ্লাই করেছি, বা যদিও আমার সাথে একবার কথা হয়েছিল জাস্ট অনেক আগে। তো এই জায়গা থেকে আমি তখনও তাকে বুঝাইছি, ইমেলে জানাইছি, এখনও বলি যে সুজন ভাই তো প্রতিটা পদে পদে ভুল করছে, এবং সুজন ভাইয়ের ভুলের কারণে তার বাবা শামসুল হক তাদের জীবন থেকে হারিয়ে গেল, তার বউ আরিয়ানা তাকে ছেড়ে চলে গেল, তার মায়ের সংসারটা ভেঙে গেল শুধুমাত্র সুজন ভাইয়ের ভুলের কারণে। এবং সুজন ভাইকেও পরামর্শ দিয়েছে, কোথায় কি বললো, হাবিব নামের এক লোক, আই ডোন্ট নো। যাই হোক, আমি বিচারকও নই, আমি শাসকও নই, আমি একজন উপস্থাপক। আমি জাস্ট ওনার গল্পটা উপস্থাপনা করে আপনাদেরকে শোনালাম। উদ্দেশ্য একটাই যে আপনারা সতর্ক হন, সুজন যে ভুলগুলো করেছে এই ভুলগুলো আপনারা না করেন, তাহলেই আমার গল্প বলা সার্থক আর আপনাদের গল্প শোনা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আগামী দিন নির্বাচন, সবাই ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একটা সোনালি সুন্দর সকাল আমরা দেখতে পাবো, একটা স্মার্ট বাংলাদেশ আমাদের সামনে আসবে, সেটা যে কোনো সরকারের মাধ্যমেই হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।